এই বলবান কি অবস্থা? ওয়েলকাম টু এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। তো আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 2 আর চ্যাপ্টার নাম্বার 3 নিয়ে। তো এখানে একটা কথা বলে রাখি যে যেহেতু এটা একটা অ্যাডমিশনের ক্লাস, তাই আমি ধরে নিচ্ছি যে তুমি একাডেমিকে এই দুইটা চ্যাপ্টার অ্যাটলিস্ট একটু হলেও পড়ে রাখছো, ঠিক আছে? তো একদম যে বেসিক সারফেস লেভেলের জ্ঞান বা বেসিক যে জ্ঞানগুলো বা একদম কমন যে কথাবার্তা আমি ধরে নিচ্ছি যে তোমরা এগুলো জানো, ঠিক আছে? বা অ্যাটলিস্ট বইটা তোমার একবার হলে পড়া আছে। তো তার উপর ভিত্তি করে আমরা আগাবো, ঠিক আছে? কারণ কোশ্চেন ব্যাংক সলভ তুমি কখন করতেছো? নিশ্চয়ই তুমি চ্যাপ্টারটা পড়ছো, একবার হোক দুইবার হোক পড়ছো, দেন তো আমরা এটা সলভ করতেছি, রাইট? সো যদি তোমার এমন অবস্থা হয় যে আমি কখনোই ভাই কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 2 আর 3 পড়ি নাই, দেন এই কোর্সটা এই ক্লাসটা দেখে তোমার কোনো লাভ হবে না। তুমি আগে যায় একাডেমিকের অ্যাটলিস্ট একটু বেসিক নলেজ নাও, দেন এই ক্লাসটা দেখো, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি যে যারা হচ্ছে নেক্সট থেকে ক্লাসটা কন্টিনিউ করবা তারা হচ্ছে মোটামুটি একবার দুবার চ্যাপ্টারটা হইলেও পড়া আছে, বাট প্যারা নেই, আমি হচ্ছে যতটা সম্ভব তোমাকে ডিটেলসে যাওয়ার ট্রাই করবো, বাট খুব বেশি ডিটেলসে যাবো এটা কিন্তু হবে না, এটা কিন্তু আগেই সত্যি কথা বলে রাখলাম, ঠিক আছে? অ্যাডমিশনের ক্লাস এরকমই। তো চলো শুরু করি। সাথে আছে আমি পরিচয়টা দিই, সাথে আছে আমি মোহাম্মদ আব্দুল তুষার, বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছি, বুয়েটে আছি, ঠিক আছে? তো চলো শুরু করি। সো এখানে দেখতে পাচ্ছ যে এগ্রিকালচার কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স। তো এখানে কোর্স বানানটা এখানে লাস্টে হবে, যেটা তোমরা বুঝতে পারছো আশা করি। তো চলো শুরু করি, মেইন পড়াশোনায় আসি। প্রথমে হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 2 গুণগত রসায়ন। সো তোমরা কেমিস্ট্রির মানে শুরুতে লাইফে কেমিস্ট্রি যখন পড়া শুরু করছো এই তোমার এইচএসসি লাইফে সবচেয়ে বেশি টাইম দেয় মানুষ পড়াবান এই চ্যাপ্টারে। তো দেখি কি অবস্থা, আসো। সো এইখানে প্রথম কোশ্চেনটা কি বলছে যে কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। তো এইখানে একটা কথা বলছে যে কি আইসো ইলেকট্রনিক। তখন কথা হচ্ছে ভাই আইসো ইলেকট্রনিক মানে কি? তো তোমাকে এখানে বুঝতে হবে যে প্রথমে যে ওয়ার্ডটা আছে আইসো, এইটা মানে কি এটা তোমাকে আগে বুঝতে হবে, ঠিক আছে? আইসো কি জিনিস? তো আইসোকে ইংলিশে যদি লিখি এমনি আইএসও আইসো, হ্যাঁ, বাংলায় যদি লিখি তাহলে কেমনে হবে ভাইয়া? এরকম আইসো, ঠিক আছে? আইসো মানে কি যে মিয়া তুমি আমার কাছে আইসো, এরকম যে তুমি আমার কাছে আসছো, এই আইসো তো সেই আইসো না। এই আইসো মানে কি? এই আইসো মানে হচ্ছে একই, ঠিক আছে? এই আইসো মানে কি ভাইয়া? একই, ওকে। তার মানে কি এখানে ওয়ার্ডটা কি হচ্ছে? আইসো ইলেকট্রনিক। দ্যাট মিনস ইলেকট্রনের দিক দিয়ে একই। আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রনের দিক দিয়ে একই, মানে কি? মানে ইলেকট্রন নাম্বার সেম। তো তোমাকে কোশ্চেনটা দেখো কি বলছে যে কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। তার মানে এখানে যে চারটা অপশন দিছে এই চারটা অপশনের আয়নের মধ্যে কোন আয়নটার ইলেকট্রন সংখ্যা আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক, মানে আর্গনের ইলেকট্রনের সংখ্যার সমান বা একই। ক্লিয়ার? এখন আর্গন কি? আর্গন একটা মৌল, তুমি তো আশা করে জানো। আর্গনে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো বা যেটাই করো, আর্গনে ইলেকট্রন বিন্যাস করলে এখানে ইলেকট্রন কয়টা আসবে ভাইয়া? 18টা ইলেকট্রন আসবে। তার মানে তোমাকে ইনডাইরেক্টলি বলছে যে এখানে কোন আয়নটার ইলেকট্রন হচ্ছে আর্গনের ইলেকট্রনের সমান, মানে 18টা। সো তুমি এখানে ইলেকট্রন বিন্যাস করে ইজিলি বুঝবা বা দেখবা যে কোনটার হচ্ছে ইলেকট্রন টোটাল সংখ্যা হচ্ছে 18টা, সেটাই আমার আনসার। তো প্রথমে আসো, এটা কি বলছে ভাইয়া? ম্যাগনেসিয়াম 2+। আর ম্যাগনেসিয়ামের টোটাল ইলেকট্রন কয়টা? তুমি দেখো এটা তুমি দুইভাবে করতে পারো সলভটা। এক হচ্ছে যে তুমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা গণহারে করো, ঠিক আছে? এখানে জায়গা কম, আমি হচ্ছে এখানে মারি, ঠিক আছে? ম্যাগনেসিয়াম কত হচ্ছে? 12। তো তুমি ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2 2s2 2p6 3s2, রাইট? সো কয়টা ইলেকট্রন ভাইয়া? তোমার 2 4 6 আর কত 4, মানে টোটাল হলো 10 আর 2 12 গেল। বাট তোমাকে ম্যাগনেসিয়াম দিছে না, তোমাকে দিচ্ছে ম্যাগনেসিয়াম 2+। চান্দির মধ্যে দুটো 2+ আছে, চান্দি মানে কি? মাথা। সো ওইখানে উপরে যেহেতু 2+ আছে, তার মানে কি দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ করলে প্লাস, ইলেকট্রন রিসিভ করলে বা গ্রহণ করলে মাইনাস। যেমন ক্লোরিন যদি এখানে কি মাইনাস নাই আছে, যে ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে Cl-, বা এটাকে আমরা বলি ক্লোরাইড, ঠিক আছে? আর অন্য কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এটা কি? সোডিয়াম আয়ন। এটাও আয়ন, এটা আয়ন, ঠিক আছে? সো আশা করি এটুকু বুঝতেছো। এবার আসো যে 2+ মানে কি? দুইটা ইলেকট্রন ত্যাগ করছে। তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ছিল 12টা, দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে ইলেকট্রন আছে কয়টা? 10টা, রাইট? তো তোমাকে বলছে কি যে আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক, মানে আর্গনের 18টা ইলেকট্রন। তো এর ইলেকট্রন আমি দেখলাম ম্যাগনেসিয়াম 2+ যদি হয়, যে ম্যাগনেসিয়াম যদি 2+ হয় তাহলে তার ইলেকট্রন হয় 10টা, আমার লাগবে 18, এটা হচ্ছে 10। মিলছে? মিলে নাই। একই হয়েছে? একই হয় নাই। তার মানে আইসো ইলেকট্রন হয়েছে? হয় নাই। তার মানে অপশন এ ইজ নট মাই আনসার, অপশন বিতে যাও। তো এটা তুমি এইভাবে ইলেকট্রন বিন্যাস করে বড় করে করতে পারো, বাট এটা একদম বাজে একটা ওয়ে। তুমি যদি বোকা হতে আর এটা করবা, তুমি চালাক হলে কি করবা? ডিরেক্ট করবা ভাই, যে তুমি জানো যে ম্যাগনেসিয়ামে কি? ম্যাগনেসিয়ামে তুমি যদি ইয়া করো, কি করো? ম্যাগনেসিয়ামের তুমি যদি এটা মুছে না কেন কি রে ভাই? what the hell? আচ্ছা দাঁড়াও আমি একটু দেখি মুছে না কেন। ওয়েল, কোনো একটা ঝামেলা হয়েছে, এই নোট আমাদের
কিছু একটা ঝামেলা হয়েছে, আমরা নোট ছাড়া অন্য কিছু ইউজ করতে পারি কিনা দেখি। চলো তো, এই নোট ধোকা দিয়ে দিল আমাদেরকে নোট। এই যে আমাদের ইরেজার পেয়ে গেছি। ওকে, সো আমরা কইছিলাম, ওকে, তো যেটা বলতেছিলাম ফ্লো নষ্ট হয়ে গেছে। যাই হোক, প্যারা নেই, আমরা ফ্লো কামব্যাক করতেছি, ঠিক আছে। তোমরা হচ্ছে হয়তো ডিস্টার্ব হইছো, বাট প্যারা নেই ভাই, আমরা পড়া শুরু করছি, একটু চাঙ্গা থাকবা, কারণ আমরা অনেক কিছু পড়বো, ঠিক আছে। ওকে, শুরু করি। সো যেটা বলতেছিলাম যে বড় একটা ওয়েতে করতে পারবা, বাট আমরা কি বোকা? না, আমরা চালাক, ঠিক আছে। চালাক যদি হই আমরা, তাহলে কীভাবে করবো? দেখো, খুবই সিম্পল, যে তুমি জানো ভাই ম্যাগনেসিয়াম হইলে টোটাল হয়তো 12, কারণ কি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তো নর্মালি কি হয়, যদি কেউ আয়ন না হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা যত, তার ইলেকট্রন সংখ্যা তত, রাইট? ওকে, তো এখন কথা হচ্ছে ইলেকট্রন সংখ্যা যদি হয় 12, তার মানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 12, মানে শুধু এমজি হইলে ইলেকট্রন সংখ্যা 12, বাট এখানে আসছে এমজি 2+, তার মানে কি দুটো ইলেকট্রন ত্যাগ করছে। সো ম্যাগনেসিয়াম যদি 12 হইতো, এমজি 2+ মানে কি দুটো ইলেকট্রন কম, মানে আসছে কত? 10। তার মানে তোমার ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, ডিরেক্ট করতে পারো মুখে মুখে। চলো পরেরটাই করি। যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কত ভাইয়া? ক্যালসিয়ামের হয় 20, ঠিক আছে। তো ক্যালসিয়ামের যদি এখন এখানে ধরো 20 হয়, ঠিক আছে, তো ক্যালসিয়াম 2+, তো ক্যালসিয়াম 2+ মানে কি? মানে হচ্ছে দুটো ত্যাগ করছে, মানে হচ্ছে 18 হচ্ছে। তার মানে কোনটা আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক। সো ক্যালসিয়ামে যেহেতু তোমার 20 ছিল, দুইটা ত্যাগ করলে 18 হচ্ছে। সো তুমি বলতে পারো যে ভাইয়া ক্যালসিয়াম হচ্ছে ইজ দ্য আনসার। এখন এখানে আরেকটা কথা আছে, যে এখানে দেখো ক্লোরাইড যেটা আছে, এখানে কি ক্লোরিন নর্মালি হচ্ছে 17, বাট ক্লোরিন যখন একটা ইলেকট্রন রিসিভ করবে তখন তার নাম কি হয়ে যাবে? তখন সে কি হয়ে যাবে? তখন সে হচ্ছে কিন্তু তার ক্লোরিন ছিল 17টা, বাট ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন কিন্তু সে কি 18 হয়ে গেল না? তার মানে এবার কিন্তু ক্লোরিন হচ্ছে খেলা খেলে দিছে, তার মানে ক্লোরিনেরও 18 হচ্ছে। হ্যাঁ, ওকে, পরেরটা আসো ব্রোমিন। ব্রোমিন তো ভাই কোনোভাবে সম্ভবই না, আর বাদ। তার মানে দেখো এখানে দুটো আনসার হয়ে আছে, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, একটা হচ্ছে ক্লোরাইড। এন্ড কোনটা তাকাবা? এটা হচ্ছে যদি এরকম ঝামেলা হয়, ইন দ্যাট কেস যেটা করতে হয় যে প্রথমে যেটা আনসার আছে সেটা সলভ করতে হয়, সেটা তাকাইতে হয়, ঠিক আছে। তো যদিও এখানে আনসার সি বলা আছে, বাট তুমি চাইলে এখানে বিও বলতে পারো, এরকম ইস্যু না, ঠিক আছে, সমস্যা নেই। এর দুটোই আনসার, বি সি দুটোই আনসার। সো যে কোনো একটা তাকাবা, প্রথমে একটা তাকাইলেই হবে। ওকে, সো এখানে হচ্ছে কিছু উদাহরণ দিছে যে আইসো ইলেকট্রনিক কারা, যেমন হচ্ছে এখানে এরা হচ্ছে সবার ইলেকট্রন সেম। যেমন হচ্ছে অক্সিজেন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে কত হচ্ছে? অক্সিজেন এমনি হচ্ছে 8, দুটো ইলেকট্রন রিসিভ করলে 10। নিয়ন তোমার হচ্ছে কত? 10। সোডিয়ামের 11 ছিল, একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 10। ম্যাগনেসিয়াম 2+ কত? 10। তারপর হচ্ছে এটা Al3+ হবে, এ না Al3+, ঠিক আছে। স্লাইডে একটু মিস্টেক দেখতে পাচ্ছি, তো যাই হোক আমরা একটু প্যারা নেই, আমরা একটু কেয়ারফুল থাকবো, তাইলে হচ্ছে মোটামুটি পারা যাবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি যে তোমরা একটু যদি এইখানে হচ্ছে মানে ম্যাথগুলো দেখো, ম্যাথ বলছি কোশ্চেনগুলো যদি দেখো, কোশ্চেনের প্যাটার্ন যদি নোটিস করো তাহলে বুঝতে পারবা। দেখুন তোমরা যে কোনো কোশ্চেন ব্যাংক যখন সলভ করবা, কোশ্চেন ব্যাংকটা এমন না যে জাস্ট কোশ্চেন যেগুলো আছে আমি চোখ বন্ধ করে সলভ করে দেবো, বা ভাইয়া ক্লাস নিচ্ছে আমি জাস্ট ক্লাস করে যাচ্ছি, এনাফ। নো, তোমার একটু স্মার্ট হইতে হবে। হ্যাঁ, আমি যদি বলি আমি হচ্ছে তোমার এইচএসসি রেজাল্ট যদি বলি, আমি হচ্ছে কিন্তু গোল্ডেন প্লাস ছিল, বোর্ড স্কলারশিপ ছিল। আর যদি আমি অ্যাডমিশন রেজাল্ট বলি, আমি কিন্তু বুয়েটে চান্স পাইছি, মেডিকেল চান্স পাইছি, ঢাকা ভার্সিটি চান্স পাইছি, এছাড়া কুয়েট আইইউটি মিলে 8টা ভার্সিটি এক্সাম দিয়েছিলাম, 8টাই চান্স পাইছি। এখন কথা হচ্ছে আমাকে যদি বলো যে ভাই আপনি যে এতগুলো ভার্সিটির পরীক্ষা দিচ্ছেন, যেটাই পরীক্ষা দিচ্ছেন চান্স পাইছেন, এটাতে আপনার কোন সাবজেক্টটা আপনার সবচেয়ে বড় ভূমিকা পালন করছে? আমি বলবো একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি একমাত্র সাবজেক্ট যেটার বুয়েটের প্রিপারেশন, মেডিকেল প্রিপারেশন, ঢাবির প্রিপারেশন, এগ্রিকালচার প্রিপারেশন, সবের প্রিপারেশন সেম। বাট তুমি ফিজিক্সে যাও ডিফারেন্ট কেমিস্ট্রি, কারণ ফিজিক্সে তুমি বুয়েটে গেলে একটু ম্যাথ বেশি আসে, থিওরি কম আসে, এহেন তেন পরে, আবার তুমি মেডিকেলে গেলে ম্যাথ থিওরি বেশি আসে, ম্যাথ কম আসে। বাট কেমিস্ট্রি একটা সাবজেক্ট যেটা সব জায়গায় মোটামুটি সেম, ঠিক আছে। কিন্তু এইখানে এগ্রিকালচারে কী অবস্থা এটা তুমি যদি দেখো, এইখানেও কাইন্ড অফ সিমিলার। কি সিমিলার? যে কেমিস্ট্রিতে তোমার ম্যাথ খুব বেশি আসে না, কেমিস্ট্রিতে তোমার থিওরি অনেক বেশি আসে, এই জন্য টেক্সট বুকটা যার ভালো পড়া আছে সে ভালো করতে পারবে। সো তোমাকে আমি বলবো ভাই, তোমার যদি পসিবল হয় তুমি টেক্সট বুকটা পড়বা ভালো মতো, ঠিক আছে। অবশ্যই টেক্সট বুকটা পড়বা, কারণ কেমিস্ট্রি ইজ অল ওভার টেক্সট বুক। যে কোনো একটা টেক্সট বুক ভালো নাও, কবির স্যার হইতে পারে, হাজারি স্যার হইতে পারে, হাজারি স্যারের বইটা বেশি ফেমাস, তো হাজারি স্যারের বইটা নিতে পারলে বেশি ভালো হবে। তো তুমি হাজারি স্যারের বইটা নিবা, বইয়ের মধ্যে যা আছে, দাগানো লাইন যা আছে ভাই ভালো করে পড়বা, তাহলেই মোটামুটি হবে, ঠিক আছে। চেষ্টা করবা বইটা যত ভালো মতো পারো, বই যদি পারো তোমাকে কেমিস্ট্রি কেউ থামাইতে পারবে না, ঠিক আছে। সো ওই জন্য বইয়ের দখল ভালো রাখবা। তো যাই হোক, পরে আসো। আচ্ছা, এখন একটা কথা বলতে পারো, ভাই এখন তো টাইম নাই বই পড়ার, কি করবো? সো ইন দ্যাট কেস তুমি হচ্ছে আমাকে পার্সোনালি রিচ আউট করতে পারো। আমি ধরো তোমাকে কেমিস্ট্রি বই কেমন একদম ফাস্ট ওয়েতে, একদম রকেটের স্পিডে শেষ করতে হয়, প্লাস এমন না যে বেসিক টেসিক বাদ দিয়ে কুত্তার মতো টানতেছো, এমন না। তোমার বেসিক দিয়ে কেমনে আগাইতে হয় সেটা আমি বলতে পারবো তোমাকে, ঠিক আছে। কেমনে আমার সাথে কন্ট্যাক্ট করবা? তুমি হচ্ছে আমার নাম তুষার, ঠিক আছে।
তুমি হচ্ছে তুষার, দেন হচ্ছে আমার তুষার ভাই মানে তুষার ব্রো, তুমি এই তুষার ব্রো দিয়ে যদি সার্চ মারো, ইউটিউবে সার্চ মারতে পারো বা ফেসবুকে সার্চ মারতে পারো, আমার চ্যানেল আমার পেজ আসবে, ঠিক আছে। ইন দ্যাট কেস ধরো আমাকে যদি কন্ট্যাক্ট করো, ইন দ্যাট কেস তোমাকে বলে দেওয়া হবে যে কীভাবে তুমি ফার্স্ট যাবা, ঠিক আছে। কারণ ক্লাসের মধ্যে বা এখানে ক্লাস নিতে আসছে, এখন তোমাকে যে গাইডলাইন দিই এটা তো ভালো হয় না, তাই না। সো তুমি ফেসবুকে বলো বা ইয়াতে বলো তুষার ব্রো সংক্ষেপে হচ্ছে টিভি, ঠিক আছে। ইউটিউবে ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবা, দেন হচ্ছে আমাদের কথাবার্তা হইতে পারে, ঠিক আছে। তো যাই হোক আমরা হচ্ছে পড়াশোনায় ব্যাক করি, সো আমরা একটু এটা মুছি। সো শুরু করি, চলো আমরা কন্টিনিউ করি। আর যেটা কথা বলতেছিলাম যে এগ্রিকালচার কোশ্চেন তুমি নোটিস করে দেখবা যে এখানে ম্যাথ খুব একটা নাই, এখানে থিওরিটিক্যাল কথাবার্তা অনেক বেশি। তার মানে এখানে বইয়ের নলেজ লাগবে, যার বইয়ের নলেজ আছে সে ভালো করতে পারবে, যার বইয়ের নলেজ নেই সে মারা খাবে, ঠিক আছে। তো না নেক্সট টাইম আমরা যাবো দেখতে পাবো যে অনেক কিছু মুখস্থ জিনিস আসছে। যেমন তোমাকে আমি যদি বলি যে ফেরিক অক্সাইডের বা ফেরিক ক্লোরাইডের রং কী, তো এখানে ভাই বুঝার কি আছে, রং যেটা ভাই সেটা বইয়ে আছে, মুখস্থ করবা শেষ, তাই তো। সেরকম অনেক জিনিস সামনে আসবে, এটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হও, ঠিক আছে। ওকে চলো, অনেক কথাবার্তা হয়েছে। 1 নম্বর কোশ্চেনে আমরা বেশি টাইম দিয়ে ফেলাইছি, যত দরকার তার থেকে বেশি, কারণ আমি চাচ্ছি যে শুরুটা যাতে এমন হয় যাতে তুমি হচ্ছে মোটামুটি বুঝতে পারো, শুরুতে কিছু বুঝো নেই মাথা মুথা ঘুরে গেছে এমন করলে হবে না। অ্যাডমিশনের ক্লাস সহজ, অ্যাডমিশন কোশ্চেন সহজ, বাট একটু ট্রিকি হইতে পারে, এইটাই তোমাকে ধরতে হবে, এইটাই আমার কাজ, ঠিক আছে। চলো শুরু করি। দেন হচ্ছে কি বলছে যে সকল পরমাণুতে প্রোটিন, ভাই আচ্ছা স্লাইডে এত ভুল কি করবো, আচ্ছা যে সকল পরমাণুতে প্রোটিন না প্রোটন, ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাকে কি বলে। সো এটা তোমরা জানো, এটাকে আমরা বলি আইসোবার, ঠিক আছে। কই প্রোটন সংখ্যা সমান, সরি প্রোটন সংখ্যা সমান হলে কি এটা তোমার কি বলে, প্রোটন সংখ্যা যদি সেম হয় কিন্তু ভর সংখ্যা ভিন্ন। প্রোটন মানে কি, প্রোটন মানে তোমার ওই ইলেকট্রনটার ওই মৌলটার মেইন জিনিসটা বোঝাচ্ছে। যেমন তোমাকে আমি যদি বলি প্রোটন সংখ্যা 9 এমন একটা মৌল বলো, দুনিয়াতে একটা মৌলই আছে যার প্রোটন সংখ্যা 9। তোমাকে যদি বলি যে প্রোটন সংখ্যা 8 এমন একটা মৌল বলো, দুনিয়াতে একটা মাত্র মৌল আছে যার প্রোটন সংখ্যা 8, সেটা হচ্ছে অক্সিজেন। কিন্তু যদি আমি বলতাম ইলেকট্রন সংখ্যা 8 এমন কেউ বলো, তখন কিন্তু অনেক কিছু হইতে পারতো, তখন তোমার হচ্ছে অক্সিজেন হইতে পারতো, তখন তোমার হইতে পারতো যে নাইট্রোজেন একটা ইলেকট্রন রিসিভ করে হচ্ছে 8টা ইলেকট্রন হয়েছে, বা তোমার এমন হইতে পারতো যে তোমার হচ্ছে ফ্লোরিন মনে করো একটা ইলেকট্রন ত্যাগ করে এই হইতে পারছে, যদিও এটা নর্মালি হয় না, ধরে নিচ্ছি করা পসিবল। বাট প্রোটন সংখ্যা যদি 8 হয় তাহলে একটাই হবে দুনিয়ায়, সেটা হচ্ছে অক্সিজেন। প্রোটন সংখ্যা যদি 7 হয় তাহলে দুনিয়ায় একটাই মৌল পসিবল, সেটা হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে। যদি কারো প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু মৌলটাই চেঞ্জ হয়ে যাবে, ওকে। তো আইসোটোপ, আইসোবার এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। আইসোবার যদি হয় তাহলে তোমার ভর সংখ্যা সিমিলার, ভর সংখ্যা সেম থাকবে, অন্য নাম্বারগুলো চেঞ্জ হইতে পারে। আর যখন তোমার প্রোটন সংখ্যা সেম থাকবে তখন এটাকে আমরা বলবো আইসোটোপ, ঠিক আছে। তো এগুলা জিনিস। আর যখন নিউট্রন সংখ্যা সমান থাকবে এটাকে আমরা বলবো আইসোটোন, ঠিক আছে। নামগুলো মিল আছে কিন্তু, আইসো মানে একই, যখন নিউট্রন সংখ্যা সেম বা একই তখন এটা আইসোটোন। যখন তোমার ভর সংখ্যা সেম তখন এটা আইসোবার, যখন প্রোটন সংখ্যা সেম তখন এটাকে বলবো আইসোটোপ, ঠিক আছে। মোটা থাকে এই তিনটা, তো এখানে হচ্ছে এটা আইসোটোপ। তারপর আসলে বলছে কি ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, তো এটা ভাই মুখস্থ জিনিস, সেটা তোমার হচ্ছে কোবাল্ট-60। দেন বলছে যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন। কি বলছিলাম, ভর সংখ্যা একই হলে আইসোবার, ঠিক আছে। তো ওই খুঁজো আইসোবার, দ্যাটস আনসার। কি বলছে ক্যান্সার চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহৃত হয়, ওই সেম কোশ্চেন আবার কোবাল্ট। দেন বলছে কোনটি আইসোটোপ নয়, তো আইসোটোপ যদি হইতে হয় প্রোটন সংখ্যা সেম থাকবে, প্রোটন সংখ্যা সেম থাকবে মানে কি মৌলটা সেম থাকবে, ঠিক আছে। সো দেখো এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। এখন কথা হচ্ছে কোনটা এখানে ডিফারেন্ট, দেখো তুমি দেখো এর প্রোটন সংখ্যা হচ্ছে 1 মানে হাইড্রোজেন, কোনো সন্দেহ নেই প্রোটন সংখ্যা আয়ান। আশা করি জানো যে এখানে যে দুইটা নাম্বার আছে, নিচেটা হচ্ছে প্রোটন সংখ্যা, উপর হচ্ছে ভর সংখ্যা, হ্যাঁ। তো প্রোটন সংখ্যা যেহেতু 1, কি হলো ওরে আল্লাহ কি হচ্ছে এটা আজকে, ওকে। তো প্রোটন সংখ্যা যেহেতু 1, এই যে প্রোটন সংখ্যা যেহেতু 1 তার মানে এটা হাইড্রোজেন, এখানেও প্রোটন সংখ্যা 1 মানে এটা হাইড্রোজেন, এখানে প্রোটন সংখ্যা 1 এটা হাইড্রোজেন। বাট এখানে দেখো প্রোটন সংখ্যা হয়ে গেছে 2, প্রোটন সংখ্যা 2 হইলে ওটা হাইড্রোজেন থাকবে না, ওটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হিলিয়াম। সো ইটস নট হাইড্রোজেন, ইটস হিলিয়াম। তো তোমাকে বলছেন কোনটা আইসোটোপ নয়, তার মানে এটা আমার আইসোটোপ না, সো দ্যাটস দ্য আনসার, ঠিক আছে। আশা করি এটা বুঝছো। তো চলো পরে যাই, কি বলছে কোনটি কম্পোজিট কণা। তো কম্পোজিট কণা তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন এটা হচ্ছে তোমার দেখো এখানে কি বলছে বিটা কণা, ইলেকট্রন, নিউট্রিনো, মেসন। তো এই কণাগুলা কি, এই কণাগুলা তোমার কিন্তু কম্পোজিট কণা না। তোমরা মৌলিক কণিকা পড়ছো, অস্থায়ী মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা, এগুলো কিন্তু অস্থায়ী স্থায়ী এগুলোই মেইনলি, হ্যাঁ। তো কম্পোজিট কণা এখানে নাই, সো উত্তর নাই, নান। তো এখানে একটা জিনিস কেয়ারফুল থাকো যে তোমার এইচএসসিতে যেমন ছিল যে প্রতিটা কোশ্চেনে আনসার কিন্তু থাকতো নর্মালি, বাট অ্যাডমিশনে এমন কোশ্চেন অনেক থাকবে যেগুলো কিন্তু আনসার দেওয়া নাই। সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে যে এমন হইতেই পারে যে আনসার দেওয়া নাই, তাগালি কাটা, ঠিক আছে। সো কেয়ারফুল থাকবা, ওকে। দেন কি বলছে যে একটি আইসোটোপটির সংকেত হবে, কিছু একটা বুঝাইছে
কোনটা আইসোটোপের সংকেত হবে নাকি, কোশ্চেনটা একটু ভুল আছে, তো আমরা এটা স্কিপ। দেন কি বলছে, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মির বিকিরণে কি বৃদ্ধি পায়? সো মাথা রাখবা, যদি কোথা থেকে আলফা রশ্মি বৃদ্ধি পায়। আচ্ছা এখানে বলে দিই, আলফা কোণা মানে কি? আলফা কোণা মানে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। হ্যাঁ, হিলিয়ামের নিউক্লিয়াস মানে কি? হিলিয়াম কি? হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2 আর তোমার ভর সংখ্যা হচ্ছে 4। এটা হচ্ছে টোটাল হিলিয়াম। এখান থেকে যদি আমি হিলিয়ামের নিউক্লিয়াসটা নিতে চাই তাহলে কি ইলেকট্রনটা বের করে দিলে হিলিয়াম হচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা এরকম যে এটা আমার নিউক্লিয়াস, এর মধ্যে মনে করো 2টা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে। এখন আমি চাচ্ছি এর শুধুমাত্র নিউক্লিয়াসটা রাখতে, তাহলে আমি কি করতে পারি? আমি যদি এখান থেকে এর এই ইলেকট্রনটা সরাই দেই আর এই ইলেকট্রনটা সরাই দেই, তার মানে কি এখানে আর কিছু বাকি থাকে? যদি ইলেকট্রন না থাকে তাহলে কি এটা একটা কক্ষপথ, ফাঁকা কক্ষপথ। ফাঁকা কক্ষপথ মানে কি? এটা থাকা না থাকে একই কথা, তার মানে বাকি থাকে কি? নিউক্লিয়াসটা। সো এটাই আমরা করবো যে হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা হিলিয়ামকে লিখতে পারি এইভাবে, নিউক্লিয়াসকে আমরা বানাবো, ইলেকট্রন সরাই দেবো। কয়টা ইলেকট্রন সরাবো? 2টা। তো 2টা সরাই দিলে এটাকে 2+ চার্জ হয়ে যাবে। সো এই জিনিসটাকে আমরা বলবো হিলিয়াম নিউক্লিয়াস। এরই আরেকটা নাম হচ্ছে আলফা কণা। তো কোথাও থেকে যদি আলফা কণা বিকিরণ হয় বা বের হয়ে যায়, তার মানে ওইখান থেকে 2টা প্রোটন বের হয়ে যাবে আর 4টা ভর বের হয়ে যাবে। ঠিক আছে, 4টা ভর বেরোবে মানে কি? মানে হচ্ছে তোমার প্রোটন নিউট্রন মিলায় বের হয়ে যাবে আর কি। টোটাল ভর কমে যাবে 4 আর টোটাল প্রোটন সংখ্যা কমে যাবে 2। ঠিক আছে, এটা মাথা রাখবা। আর যদি কোথা থেকে বিটা কণা বের হয়, হ্যাঁ, বিটা কণা যদি বের হয়, এটাকে আমরা লিখি এমনি যে ই নিচে হচ্ছে -1 উপরে 0। তার মানে কোথা থেকে যদি বিটা কণা বের হয়, তার মানে আমার প্রোটন কি হবে? -1 আর উপরে হচ্ছে ভর সংখ্যা চেঞ্জ হবে না। তার মানে বিটা কণা মনে করে কারো একজন বের হচ্ছে, মনে করো সেরুসে ধরো সোডিয়ামে বের হচ্ছে, যদিও সোডিয়ামের জীবনে বের হবে না, আমি ধরে নিচ্ছি সোডিয়ামের বিটা কণা বের হচ্ছে। তো বিটা কণা যদি বের হয় তার মানে কি হবে? দেখো সোডিয়াম ছিল কত? সোডিয়াম ছিল 11, উপরে ছিল 23। তো একটা যদি বিটা কণা বের হয়, এখানে কি দেখো মাইনাস ছিল না, বিটা কণা বের হয়েছে, বের হইলে কি মাইনাস থাকবে? এখানে মাইনাস, আবার এর নিচে কি -1 ছিল, তো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তার মানে নিচে তোমার 11 কমার কথা না, মানে কমার কথা, বাট মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো বেড়ে যাবে উল্টা। তার মানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 11 + 1 মানে 12। সো 12 হলে কি আছে? ম্যাগনেসিয়াম। তার মানে এখানে ম্যাগনেসিয়াম উৎপন্ন হবে। ঠিক আছে, আর উপরে কি হবে? উপরে 23 - 0 মানে 23। ওকে, তোমার যদি সোডিয়াম থেকে আলফা কণা বের হইতো তাহলে কি হইতো? সোডিয়াম থেকে যদি আলফা কণা বের হইতো, ধর আলফা কণা মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস। তো ডিরেক্টলি লেখো হিলিয়াম, নিচে 2 উপরে 4 2+। যদি এটা হইতো তাহলে কি হইতো? স্টার হয়ে গেছে, এটা প্লাস কিন্তু বুঝে নিও। হ্যাঁ, তো কি হয়েছে দেখো, সোডিয়াম ছিল কত ভাই? 11, উপরে ছিল 23। তার মানে যদি 11 থেকে 2 বাদ যায় তাহলে কি 9 হবে। 9 ওয়ালা কি আছে? ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন। আর উপরে কি 23 - 4 মানে কত? তোমার 19। সো এটা পূর্ণ হইতো। ওকে, তার মানে আলফা কণা বের হইলে তোমার যে প্রোটন সংখ্যা কমতেছে, 11 থেকে 9 হয়েছে, বাট বিটা কণা বের হইলে প্রোটন সংখ্যা কিন্তু 1 বাড়তেছে। ঠিক আছে, মাথায়। আর গামা কণা যদি বের হয়, গামা ভাই বের হলে তোমার কোনো চেঞ্জ হবে না, এই তোমার ভরও চেঞ্জ হবে না, তোমার প্রোটনও চেঞ্জ হবে না, কিছু হবে না। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে ব্যাক করি কোশ্চেনে। সো কি বলছে দেখো, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মি বিকিরণে কি বৃদ্ধি পায়? কি বৃদ্ধি পাচ্ছে দেখো তো ভাইয়া? প্রোটন নাম্বার বৃদ্ধি পাচ্ছে না? সো ওটাই বলবা, প্রোটন বি। ঠিক আছে, তো আশা করি তোমার বুঝতেছো, কোশ্চেন প্যাটার্ন ধরছো। তো কোশ্চেন ব্যাংক সলভ করার উদ্দেশ্য হচ্ছে কোশ্চেন প্যাটার্ন ধরা। কোশ্চেন প্যাটার্ন ধরে বুঝতে হবে যে কী টাইপের কোশ্চেন আসতে পারে। সো দেখো যে এতক্ষণ আমরা যে করছি, কোনো একটা মাত্র ম্যাথ পাইছো তুমি? বিন্দু মাত্র ম্যাথ পাইছো? জীবনও পাওনি। তার মানে এগ্রিকালচারে ম্যাথ কম আসে, কেমিস্ট্রিতে এগ্রিকালচারে ম্যাথ কম আসে। সো তোমার হচ্ছে থিওরিটিক্যালে বেশি ফোকাস করতে হবে। থিওরিটিক্যাল ফোকাস করে থেকে করবা, কোশ্চেন ব্যাংক সলভ করবা আর বই পড়বা, টেক্সট বুক হাজারে সারে বই পড়বা আর হচ্ছে এটা যাবা, দ্যাটস ইট। বই কেমন ফার্স্ট করবা, শেষ করবা। তুষার ব্রো আছে, প্যারা নেই, তুষার ব্রো টিভি সার্চ দিবা, ইউটিউবে ফেসবুকে দিতে ভালো আর কি, দিয়ে একটা রিচ আউট করবা, একটা মেসেজ দিবা, ইনশাল্লাহ তোমাকে কমিউনিকেট করলে ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধান হবে। যাই হোক, তো আসো কি বলছে যে মৌলের পারমাণবিক ওজন সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হইলে তাকে কি বলা হয়? মানে পারমাণবিক ওজন মানে কি? ভর সেম হলে কি? আইসো বার, শেষ। কি ইজি পিজি। দেন কি বলছে যে এগুলোকে ক্লিন করি। হ্যাঁ, দেন কি বলছে চলো তো, একদম খাই ফেলাবো আজকে, কেমিস্ট্রি যা আছে একদম মারে দিব। ঠিক আছে, চলো একটু এনার্জেটিক হও, একটু ঝিমায় জোর করে, মানে এমন যাতে না হয় যে তোমাকে হচ্ছে তোমার বাপ পিস্তল মাথায় ঢাকা এমনি বলছে বড় বেটা মারে ফেলাবো, এমন যাতে না হয়। ঠিক আছে, একটু ফ্রি হও, কারণ পড়াশোনা কাজটা বোরিং, কাজটা ভালো লাগে না, এটা স্বাভাবিক। ঠিক আছে, আমার যে খুব ভালো লাগে পড়াশোনা করতে এমনও না। হ্যাঁ, কিন্তু কাহিনী কি? কাহিনী হচ্ছে আমাদের ড্রিম বড়, স্বপ্ন বড়। দ্যাটস ওয়াই এই স্বপ্নে রিচ করতে হবে, দ্যাটস ওয়াই পড়াশোনা করতে হবে। যদি পড়াশোনা ইজি হইতো তাহলে তো ভাই সবাই আজকে বুয়েটে পড়তো, সবাই মেডিকেলে পড়তো, সবাই তোমার এগ্রিকালচার অফিসার হইতো। সবাই তো হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পড়াশোনা একটা টাফ কাজ, সবাই পারবে না। যে এটা করতে পারবে সে তোমার কাঁপাবে। এখন তুমি সেই ফ্যাসিলিটি পাইছো, তো তুমি মিস করবা কেন? একটু কষ্ট করো এখন, ইনশাল্লাহ তোমার ফিউচারটা বেটার হবে। ঠিক আছে, তো চলো একটু আমরা এনার্জেটিক হয়ে পড়াশোনা করি। চলো
কি বলছে যে দেখো দুটি পরমাণুতে সমান সংখ্যক নিউট্রন আর সমান সংখ্যক প্রোটন বিদ্যমান, তাদেরকে কি বলা হয়? তার মানে কি নিউট্রনও সমান প্রোটন সমান। নিউট্রন কি হয়? আই ডোন্ট কেয়ার। প্রোটন যেহেতু সমান তার মানে মোলটা সেম, তো যদি প্রোটন সেম হয় তো আইসোটোপ, শেষ, খেলা নেই। ঠিক আছে, তো এখানে আইসোটোপ বলা আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে। দেখো মিস্টেক বলতে কি, দেখো এটার একটা প্যাচওয়ালা কোশ্চেন ছিল। দেখো তোমার আইসোটোপে কি হয়? আইসোটোপে প্রোটন সংখ্যা সেম থাকে কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট হয়। বাট এইখানে ভর সংখ্যা কি ডিফারেন্ট হয়েছে? দেখো তো ভর সংখ্যা কিন্তু ডিফারেন্ট হয়নি, কারণ তোমার নিউট্রনও সেম প্রোটনও সেম, তার মানে ভর সংখ্যা কিন্তু সেম হয়নি। সো যেহেতু ভর সংখ্যা সেম হয় নাই, দ্যাটস এটা আইসোটোপ না। ঠিক আছে, সো এটা একটা সুন্দর কোশ্চেন ছিল, এটা মাথা রাখবা। এই কোশ্চেনটা ট্রিকি ছিল। আমি তোমাদের সাথে কথা বলতে বলতে নোটিস করে নেই, আমিও ট্রিকে পড়ে গেছি। তো যাই হোক, সো কেয়ারফুল থাকবা। ঠিক আছে, ডেফিনেটলি। সো এটা আইসোটোপও না, কিছু না। সো এটা কোনোটাই নয়। ওকে, কেন কোনোটাই নয়? কারণ এখানে তোমার নিউট্রন সংখ্যাও সেম ছিল, প্রোটন সংখ্যা সেম ছিল, দুইটা একসাথে সেম থাকতে পারবে না। তাহলে তো মূলে চেঞ্জ হলো না, যেই মূল আগে ছিল ওটাই ছিল, রাইট? ওকে, দেন বলছে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়। সো এখানে তো বইয়ের ডিরেক্ট মুখস্থ উদাহরণ, এখানে তো বোঝানোর কিছু নেই। চল পরে কি বলছে, PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান। সো কতটি ইলেকট্রন বিদ্যমান বের করো। ফসফরাসে কয়টা ইলেকট্রন আছে? আমরা জানি ফসফরাসে ইলেকট্রন থাকে 15টা, তো 15। দেন হচ্ছে কি হাইড্রোজেন আছে 4টা, একটা হাইড্রোজেন ইলেকট্রন কয়টা? একটা করে, টোটাল তাহলে কত? 4টা। আর উপরে আছে +1, মানে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, তার মানে -1। সো তার মানে কি দাঁড়াচ্ছে ভাইয়া? তোমার 18 হচ্ছে, রাইট? তো তোমার 19 - 1 মানে 18। সো আনসার ইজ সি। দেন বলছে কোন সেটটির সব মৌলগুলির ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে। সো ভাই এটা কি? এটা ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেখবা কোনটা বিজোড়, ওটাই ডান। এটা আমার মনে হয় না যে দেখানোর কিছু আছে। দেন কি বলছে, সালফার পরমাণু চতুষ্পাশের বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত? এটা সালফারকে নিবা, সালফার ইলেকট্রন বিন্যাস করবা সালফার পরমাণুর, দেন হিসাব করলে মোটামুটি পারার কথা। তো এটা বাদ দিলাম। দেন হচ্ছে পরে আসো কি বলছে, ইলেকট্রনের ভর কত। ছোট ভাই এটা মুখস্থ জিনিস, এটা কি বোঝানোর কিছু নাই। সো এই কোশ্চেন কিন্তু থিওরিটিক্যাল, ঠিক আছে? দেন আসো কি বলছে যে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। সো যে কোনো পরমাণুর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 2n² পরিমাণ, ঠিক আছে? এখন 2n² যদি হয়, এইটা তোমার দুই রকম আনসার আছে। কোনো কোনো জায়গায় বলা আছে যে এটা 2n² বসাবা যা আসবে তাই, কোনো কোনোটাতে বলা আছে ম্যাক্সিমাম 34, 32, ঠিক আছে? সো নর্মালি যেটা বেশি গৃহীত সেটা হচ্ছে 2n² এই ফরম্যাটে। সো যদি তোমার এখানে n কি, n হচ্ছে কত নাম্বার শক্তি স্তর, তো এখানে শক্তি স্তর হচ্ছে 5 নাম্বার, দ্যাট মিনস n এর মান 5। সো 2 × 5² তার মানে কত? 50। সো 50 ইজ দ্য আনসার, ঠিক আছে? বাট এখানে হচ্ছে আনসার দেওয়া আছে 32। তো এটা যেটা বললাম যে মাল্টিপল বই মাল্টিপল দেওয়া থাকে নর্মালি, বাট এখানে নর্মালি যেটা বেশি গৃহীত সেটা হচ্ছে 50। তো 50 টাকা দিবা, পারানি। দেন আসলে পরে কি বলছে যে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করবা, করে দেখবা যে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 ওয়ালা অরবিটালে কয়টা ইলেকট্রন আছে। যেমন এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেওয়া আছে, যে তো এখানে দেখো লাস্ট কক্ষপথ কোনটা, যে এই লাস্টে নাই তৃতীয় শক্তি স্তর। তো তৃতীয় শক্তি স্তর কোনটা? যেসব অরবিটালের প্রথমে এরকম 3 আছে এগুলা, তো 3 ওয়ালাগুলো কয়টা? এই তিনটা কয়টা ইলেকট্রন আছে? 2 + 6 মানে 8, আর +3 মানে 13। 13 ইজ আনসার, ঠিক আছে? তারপরে আসো পরে যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো কোনটা। ভাই ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আশা করি তুমি পারো, দ্যাটস ইট। দেন বলছে নিম্নের কোন ইলেকট্রন বিন্যাসটি ভূমিস্তর পরমাণুর জন্য সঠিক নয়, ঠিক আছে? তো কোনটা সঠিক নয় তুমি বের করবা, ঠিক আছে? কোনটা হচ্ছে তোমার এই আর জন্য সঠিক নয়। সো এখান থেকে যদি আমরা দেখি, তার মানে হচ্ছে প্রথমে যেটা আছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম তো যেটা তোমার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, ঠিক আছে, সমস্যা নেই। বিতে যাও কি বলছে, ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p1 4s2। এটা কি পসিবল ভাই? 3p না ভরে তোমার 4s চলে গেছে, এটা পসিবল? তার মানে এটা ভুল আছে, তার মানে এটা সঠিক নয়। সো দ্যাটস দ্য আনসার। তো এখন হচ্ছে আমরা একটু স্পিড আপ করবো, ঠিক আছে? এখন আমরা একটু ফাস্ট যাব, কারণ হচ্ছে আমরা অনেক কিছু সলভ করতে হবে, অ্যান্ড যেগুলো ইজি জিনিস বা যেগুলো একদম থিওরিটিক্যাল এগুলো আমি এখন আপত্তি স্কিপ করবো। মেইন কথা কিন্তু তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? মেইন যে কথা যেহেতু তোমরা জানো, এখন আমরা একটু ফাস্ট যেতে পারবো। চলো দেখো কি বলছে, নিচের কোনটি ডায়াম্যাগনেটিকের উদাহরণ। এখন ডায়াম্যাগনেটিক কি এটা তোমাকে বুঝতে হবে। তো ডায়াম্যাগনেটিক হচ্ছে ম্যাগনেটিজম, তুমি যদি পড়ো ম্যাগনেটিজম হচ্ছে 3 প্রকার, মানে চুম্বকত্ব 3 প্রকার। এক সেটা হচ্ছে প্যারাচুম্বকীয়, আরেকটা সেটা হচ্ছে ফেরোচুম্বকীয়, আরেকটা হচ্ছে ডায়াচুম্বকীয়। তো ইংলিশে যদি বলি প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। অ্যান্ড যেটা ফেরোম্যাগনেটিক এটা মানে হচ্ছে এ চুম্বকের প্রতি অনেক বেশি আকর্ষণ প্রদর্শন করে, অনেক বেশি আকর্ষণ করে, ঠিক আছে? আর যেটা তোমার হচ্ছে ডায়াম্যাগনেটিক, এ হচ্ছে উল্টা, এ ডাই হয়ে যাবে, মরে যাবে, তারপরে তোমার চুম্বকত্ব দেখাবে না, উল্টা সে বিকর্ষণ দেখায়। আর এদের মাঝামাঝি হচ্ছে প্যারাচুম্বকত্ব। অ্যান্ড কেমনে বুঝবা কোনটাকে? ডিপেন্ড করে বিজোড় ইলেকট্রন, যার বিজোড় ইলেকট্রন বেশি সে তত বেশি চুম্বকত্ব দেখাবে, তার মানে সে বেশি ফেরোচুম্বকীয়। আর যার বিজোড় ইলেকট্রন নাই, একটাও বিজোড় ইলেকট্রন নাই, সে হচ্ছে ডায়াম্যাগনেটিক। আর যার অল্প কয়েকটা বিজোড় ইলেকট্রন আছে, 2, 1, 3টা, তো তারা হচ্ছে তোমার প্যারাম্যাগনেটিক, ঠিক আছে? তো এখানে ডায়াম্যাগনেটিক যদি বলে, তার মানে তুমি দেখবা যে কার তোমার
মানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। তো বিজোড় ইলেকট্রন নর্মালি থাকে ডি অরবিটালে। তো দেখবা যে কার ডি অরবিটাল ফাঁকা নাই, ডি অরবিটাল একদম টোটালি পূর্ণ থাকলে কি ওখানে বিজোড় ইলেকট্রন থাকার কোনো চান্সই নাই। তার মানে কি ওইটা আমার আনসার হবে। সো এখানে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তুমি দেখবা যে এখানে তোমার ওই যে কপার 2+ যেটা, আচ্ছা কপার 2+-এর কথা কেন বলছে, সো এখানে তুমি দেখবা আর কি, হ্যাঁ, যে তুমি যদি ক্রোমিয়ামে দেখো, ক্রোমিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করো, ক্রোমিয়াম হচ্ছে কি 24, রাইট। সো ক্রোমিয়াম যদি 24 হয়, এর ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখবা যে ডি অরবিটালে এর 5টা বিজোড় ইলেকট্রন আছে, 5টা, ঠিক আছে, 5টা বিজোড় ইলেকট্রন আছে। তার মানে এটা তো ডেফিনেটলি তোমার ডায়াবেন্টিক না। পরে তুমি যদি আয়রনে যাও, হ্যাঁ, আর হচ্ছে এখানে আয়রন বলছে, এখানে ফ্লোরিন বলছে, ঠিক আছে। তো তুমি যদি আয়রনে যাও, আয়রনে দেখবা যে বিজোড় ইলেকট্রন আছে, হ্যাঁ, 4টা বিজোড় ইলেকট্রন আছে আয়রনে। তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করো দেন বুঝতে পারবা। আর তুমি যদি কপার 2+-এ যাও, কপারের ক্ষেত্রে যেটা হয় যে কপারে তোমার 10টা ইলেকট্রন থাকে ডি অরবিটালে, আর 4s থাকে একটা। তো সেই ক্ষেত্রে তোমার কপার যদি শুধু প্লাস হইতো, ওইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হইতো, ঠিক আছে। আর যদি তুমি কপার 2+ করো, ওইখানে হচ্ছে তুমি দেখবা বিজোড় ইলেকট্রন সবচেয়ে কম আছে এটাতে। তো যেহেতু এটাতে বিজোড় ইলেকট্রন সবচেয়ে কম আছে, সো দ্যাটস দ্য আমাদের আনসার আর কি, ঠিক আছে এই ক্ষেত্রে। তো যাই হোক, এবার আসলে কি বলছে, ক্রোমিয়ামের তোমার সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? তো ইলেকট্রন বিন্যাস করবা ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, তোমার 3d5 4s1 এটা হবে। তো 3d5 4s1 এটা না, এটা আনসার না। 3d5 4s1 এটা, ইয়েস, দ্যাটস আনসার। দেন আসলে কি বলছে, ইএসিওর এই চার্জ কত, বা এটা তো মুখস্থ, এটা পারবা। দেন কেয়ারফুল থাকবা যে প্লাস নাকি মাইনাস, অনেক সময় এটা তোমার এ নাম্বারে দিবে, প্লাস দিয়ে দিবে, সো এখানে কেয়ারফুল থাকবা। দেন কি বলছে, শক্তির বিবেচনায় ইলেকট্রনের ক্রমটি কোনটা সঠিক? তো শক্তির বিবেচনা কি ভাইয়া, প্রথম যেটা এটাকে আমরা বলি এন, পরে যেটা এটাকে আমরা বলি এল। তুমি যেটা করবা এন আর এল এর যোগফল, যার যোগফল বেশি সে বেশি পাওয়ারফুল, দ্যাটস ইট। সো এখানে তোমাকে বলছে কোনটা বেশি তোমার বেশি পাওয়ারফুল, ঠিক আছে। তো 4s, আচ্ছা এখানে ভ্যালুগুলো বলি, এস পি ডি এফ। এস এর ভ্যালু হচ্ছে 0, পি এর ভ্যালু 1, ডি এর ভ্যালু 2, এফ এর ভ্যালু 3, ঠিক আছে। তার মানে 4s কি 4 যোগ 0, 4 যোগ 0 মানে শুধু 4। আচ্ছা 3s কি 3 যোগ 0 মানে শুধু 3। আর 4p মানে কি 4 মানে 4, পি হচ্ছে 1 মানে 5। তাহলে পসিবল, এটা ভুল আছে ক্রমটা, 4 3 5 কেমনে পসিবল, কাটা। তারপর পরটা আসো, এটা কি হচ্ছে, এটা হবে 4। পরটা আসো 3d, ডি মানে কি, ডি মানে হচ্ছে 2, 3 আর ডি যোগ করো, 3 যোগ 2 মানে 5। তারপর 5p, পি মানে কত, পি মানে 1, 5p মানে কি 5 + 1 মানে 6, সো 6 5 8, তার মানে ঠিক আছে এটা, ঠিক আছে। দেন বলছে নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যাগুলি দ্বারা 4f অরবিটাল বোঝায়? 4f কেমনে বুঝাবে, 4 তো 4ই থাকবে, n এর মান 4, আর f এর জন্য কি 3 থাকবে, রাইট। f এর জন্য যদি 3 থাকে তাহলে কি হবে, তার মানে তোমার n এর মান হবে 3, n এর মান 4, তাহলে 4f। তো n এর মান 4 কই গেল, n এর মান 4, এই যে 4, কিন্তু n এর মান 3 লাগবে, এটা 3 না, তো কাটা, এটা n এর মান 4, n এর মান 3, তার মানে এটা আনসার, ঠিক আছে। পরে কি বলছে, আবহাওয়া নীতি অনুসারে 4d 4f 5p অরবিটাল ইলেকট্রন প্রবেশের ক্রম কি? এই যে যোগ করবা n + n, ঠিক আছে। আবু কি বলছে, যে আগে দুর্বল সেখানে আগে ঢুকবে। তো দেখবা যে যার সংখ্যা কম সেখানে আগে ঢুকবে, এটা আমি দেখাবো না, এটা বাকিটা দেখবা, নিজে করে দেখবা, ঠিক আছে। দেন আসো কি বলছে, যে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আর্গন 3d2 4s2 হয় তাহলে মূলটা কি? আর্গন মানে কি, আর্গন মানে হচ্ছে 18, মানে 18টা আছে। 3d2 মানে কি আরো 2টা যোগ হইলো, 4s2 মানে আরো 2টা যোগ হইলো, মানে কি 20 22। তো 22 যদি হয় সেটা কি ধাতু, ক্ষার ধাতু। ক্ষার ধাতু কি গ্রুপ 1, গ্রুপ 1 হচ্ছে না। মৃৎক্ষার গ্রুপ 2, গ্রুপ 2 না। 22 হলে গ্রুপ 2 হচ্ছে না। এস ব্লক মূল, এস ব্লক হলে গ্রুপ 1 বা গ্রুপ 2 হবে, এস ব্লক হচ্ছে না, তার মানে অবস্থান্তর মূল, ডান। তুমি বের করে দেখবা ডি অরবিটাল অবস্থান্তর মূলই হয়। দেন আসলে কি বলছে, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করে কোথায়? তো পটাশিয়ামের ভাই সর্বশেষ 4s এ শেষ। কোনো কোয়ান্টাম সংখ্যা কি, কোনো কোয়ান্টাম সংখ্যা ও হলে অরবিটাল সংখ্যা, আচ্ছা এটা 3 হবে, হ্যাঁ স্লাইডে একটু ভুল আছে, স্লাইডে বেশ ভুল আমি দেখতে পাচ্ছি, তো একটু কেয়ারফুল থাকিও। বলছে কোনো কোয়ান্টাম সংখ্যা 3 হলে অরবিটাল সংখ্যা কত? তো যেটা বলছিলাম যে 2n² এই ফরম্যাটে যাবা, তো n এর মান 3, তার মানে 2n² যদি হয় তাহলে অরবিটাল সংখ্যা। আচ্ছা এখানের কথা বলি যে অরবিটাল সংখ্যা একটা জিনিস আর ইলেকট্রন সংখ্যা একটা জিনিস। অরবিটাল মানে কি একটা রুম, এক রুমে তোমার 2টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে যদি আমার ঘর থাকে 10টা, ইলেকট্রন থাকবে 20টা, ঠিক আছে। তো 2n² যেটা, এটা হচ্ছে আমার টোটাল ইলেকট্রনের নাম্বার, ঠিক আছে। আর একটা রুমে যেহেতু 2টা ইলেকট্রন থাকে, তার মানে অরবিটালের সংখ্যা হচ্ছে n²। তার মানে অরবিটাল যদি বের করতে বলে টোটাল অরবিটাল সংখ্যা, তাহলে আনসার হচ্ছে n²। আর টোটাল যদি ইলেকট্রন সংখ্যা বের করতে বলে তাহলে আনসার হচ্ছে 2n²। তো আমার কি চাইছে, অরবিটাল সংখ্যা, দ্যাট মিনস আমার n² চাইতে হবে। তো n কত 3, তার মানে 3² মানে 9, দ্যাটস আনসার, ঠিক আছে। ইজি বিজি ভাই, ভয় পাইও না। তার কি বলছে যে এটা এই ইলেকট্রন বিন্যাসটা কোন মৌলের, ভাই এটা 3d5 4s1 মানে ক্রোমিয়াম, শেষ, কথা হবে না, কথা হবে না, দাগাবা, আওয়াজ হবে না, ঠিক আছে। যাই হোক কি বলছে, কপারের কোন ইলেকট্রন বিন্যাসটি স্থিতিশীল, ঠিক আছে। তো স্থিতিশীল কোনটা ভাইয়া, তো এটা আমরা জানি কপারের ক্ষেত্রে কি হয় তোমার 3d10 4s1, সো এই। দেন কি বলছে যে নিয়নের ইলেকট্রন বিন্যাস, ভাই ইলেকট্রন বিন্যাস আসলে পারো তোমরা, বাল, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ।
আচ্ছা ইলেকট্রোম্যাগনেটিক আশা করি তোমরা পারো, হ্যাঁ বারবার রিপিট হচ্ছে তো আর কি। তো কি বলছে ইলেকট্রন স্থানান্তর এবং ভাগাভাগির মূলনীতি কোনটা? তো ইলেকট্রন মূলনীতি আশা করি এগুলো তুমি পারো, এগুলো সব থিওরিটিক্যাল কথাবার্তা, হ্যাঁ এখানে যা আছে সবই থিওরিটিক্যাল কথাবার্তা, এগুলো আমি আর দেখাবো না। এখানে তোমাদের একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেটা আমি বলি, সেটা হচ্ছে যে নিচের কোনটা অসম্ভব। তো কোনটা অসম্ভব এই টাইপের জিনিসগুলো একটু দেখে রাখবা, হ্যাঁ যেমন এখানে কোনটা অসম্ভব, যে 2D কেন অসম্ভব, কারণ এন এর মান আর এল এর মান এটা হচ্ছে নিয়ম, এল কখনো এন এর থেকে বড় হতে পারবে না। তো এখানে তোমার হচ্ছে 2 হচ্ছে এন এর মান আর ডি হচ্ছে তোমার এই এল এর মান। ডি এর জন্য এল এর মান কত, লাস্ট লেকচারে বলছিলাম, লাস্ট স্লাইডে কত ছিল তোমার হচ্ছে বলছিলাম যে এস পি ডি এফ। তো এস এর জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2। তো এখন এখানে হয়েছে কি যে তোমার ডি যদি হয় তাহলে এল এর মান 2, আবার এন এর মান 2 দেওয়া আছে, তার মানে এন এর মান এল এর মান সমান হচ্ছে, এটা পসিবল, জীবনে পসিবল না, এন এর মান অলওয়েজ এল এর থেকে বড় হবে। তো এটা হচ্ছে না, যেহেতু সমান হয়েছে ওই জন্য বাদ, ওটা পসিবল না, ঠিক আছে। সো এরকম হচ্ছে শক্তির ক্রম আবার সেম, জ্বালাও তাও কদু। সো ওটাই টোটাল ইম্পর্টেন্ট সংখ্যা হ্যান ত্যান আছে। এখানে বলি যে এখানে তোমার বলছে একটি পরমাণুর এম শেলের প্রধান কর্ণ সংখ্যা আর প্রধান শক্তি স্তর অরবিটাল সংখ্যা কত হবে। তো এম শেল মানে কি তোমাকে বুঝতে হবে, এখানে খেলাটা বুঝতে হবে, কে এল এম এন, হ্যাঁ এটা বুঝতে হবে। কে মানে হচ্ছে কি, কে মানে হচ্ছে এন এর মান 1, ঠিক আছে, এল মানে হচ্ছে এন এর মান 2, এম মানে হচ্ছে এন এর মান 3, আর এই এন মানে হচ্ছে এন এর মান 4। তো এম যেহেতু বলছে তার মানে এন এর মান 3, এন এর মান 3 হইলে ভাইয়া অরবিটাল কয়টা, এন স্কোয়ার, তার মানে 9, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমাদের বুঝাবুঝি যে কাজ শেষ, এবার হচ্ছে যা আছে ভাই কার ডানা মানে হচ্ছে থিওরি পড়তে হবে, বই পড়তে হবে, একাডেমিক নলেজ, দেন মুখস্থ, দেন হচ্ছে ছাড়বা। তার উপরে এখানে তোমার বোঝানোর মতো খুব বেশি কিছু নাই, এখানে যা আছে ভাই তোমার মুখস্থ। যেমন হচ্ছে এখানে দেখো কোনটি তোমার এই যে পটাশিয়াম ক্রোমেটের পটাশিয়াম পারমাণবিক দ্রবণের হলুদ পদক্ষেপ দেয়, এখন হলুদ পদক্ষেপ কে দেয় ভাই, এটা তোমাকে আমি কেমনে বুঝাবো, এটা নিয়ম যে তোমার লেডের সাথে বিক্রিয়া করে তোমার একটা হলুদ পদক্ষেপ দেয়, তো লেডে হবে তাহলে। এখানে যে ম্যাঙ্গানিজ কেন দেয় না ভাই, এটা আমি কি উত্তর দেবো ভাই, হয় না। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি ছোটবেলা এই যে লাল রং দেখছিলে না, লালের সাথে তুমি যদি নীল মিক্স করো একটা ডিফারেন্ট কালার পাওয়া যায়, রাইট। লালের সাথে তুমি যদি হলুদ মিক্স করো কমলা কালার পাওয়া যায়। এখন তুমি যদি আমাকে বলো যে ভাই লালের সাথে হলুদ মিক্স করলে কমলা কেন পাওয়া যায়, উত্তর কি এটা, উত্তর হবে এটা যে কেন হয়, ওটা হয় ভাই ওই জন্য আমরা দেখছি। তুমি যদি আমাকে বলো 5-এর সাথে 6 যোগ করলে 11 কেন হয়, কেন হয় ভাই, এটা কোনো উত্তর হয়? সো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে, বুঝতে হবে, দ্যাটস ইট, বুঝাবুঝি অত কিছু নাই, তুমি জাস্ট মনে রাখবা, দ্যাটস ইট, ঠিক আছে, এখানে ওপেন কথা। ওকে, দেন কি বলছে যে কোনটি জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড প্রদান করে, যে ক্ষার সে প্রদান করবে। নর্মালি যদি অনেকজন ক্ষার হয়ে যায়, যে বেশি স্ট্রং ক্ষার, দ্যাটস দ্য আনসার। সো এখানে তোমার অবশ্যই তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, সো সে দিবে। দেন বলছে কপার 2+ জিঙ্ক 2+ মিশ্রণের অম্লীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড চালাতে হলে কিসের পদক্ষেপ পড়বে। সো এখানে নর্মালি যেটা হবে যে জিঙ্ক হচ্ছে যায় আর এখানে রিপ্লেস করে ফেলবে এই হাইড্রোজেনকে, যার ফলে তোমার জিঙ্ক সালফেট পাওয়া যাবে। তো কপার করতে পারবে না ভাইয়া, না, কেন, কারণ তুমি যে তড়িৎ সক্রিয়তার রাশি দেখবা, বা তোমার ওই জারণ বিজারণ বিভবের একটা লিস্ট আছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার চ্যাপ্টার নম্বর 4-এ আছে, ওইখানে ভালো মতো দেখতে পারবা। ওইখানে দেখতে পারবা যে কপারের সক্রিয়তা তোমার হাইড্রোজেন থেকে কম। তো মনে করো তুমি আসো দাঁড়ায়, তো এখন মনে করো যে তুমি মনে করো কই বলবো, তুমি ধরো সে ট্রেনে যাবা, লোকাল ট্রেন, সিট পাওয়া যায় না, একটা সিট পাওয়া গেছে, তুমি বসে আসো। এখন ওইখানে আসে একদম সেই পাওয়ারফুল একটা লোক আসে, তোমাকে বলছে এই উঠে থাপ্পড় মারবো। হ্যাঁ তুমি দেখছো ভাই এর যে সাইজ, এর সাথে পারা যাবে না, তুমি কি করবা, ছাড়ে দেবে, যা বস। বাট তুমি বসে আসো, একটা ছোটো বাচ্চা আছে, তোমার ছোটো বাচ্চা 3 বছর বয়সের বাচ্চা আসে, বলছে এই ওঠেন, তুমি উঠবা, ওই বেটা ভাগ, বলবা না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে হাইড্রোজেনকে যদি রিপ্লেস করতে হয় এর থেকে পাওয়ারফুল কাউকে লাগবে। সো এখানে জিঙ্ক হচ্ছে বেশি পাওয়ারফুল, সো এই জন্য রিপ্লেস করে হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক হয়ে যাবে, জিঙ্ক সালফেট উৎপন্ন করবে। কিন্তু কপার হচ্ছে হাইড্রোজেনের থেকেই দুর্বল, তো ওই জন্য রিপ্লেস করতে পারবে না। ওকে, যারা সঙ্গে বলছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি এক প্রকার কি অধিশন, এটা ভাই মুখস্থ কিছু নেই। যেমন বলছে নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বল উৎপন্ন হয় তা কি, ভাই এগুলা সব মুখস্থ, ঠিক আছে, এগুলা হচ্ছে যা আছে সব মুখস্থ, এগুলো রিডিং দিবা, নিচে দিবা, এগুলো আমি দেখানোর লাভ নাই। তেমন বলছে গ্রুপ 3B এর ধাতুসমূহ সালফেটের অধ্যক্ষে পড়ে কোন মাধ্যমে, খাড়ির মাধ্যমে। তেমন বলছে জিঙ্ক শনাক্তকরণে কোবাল্ট নাইট্রেট পরীক্ষায় কোবাল্ট জিঙ্কের অবশেষ পাওয়া যায়, সেটা কোন বর্ণের। ভাই এগুলা দেখো, এগুলা কিন্তু কাইন্ড অফ মুখস্থ জিনিস, হ্যাঁ এগুলো একটু নিচে পড়বা, আসলে বুঝতে পারবা, সব হচ্ছে এগুলা মুখস্থ, এখানে দেখানোর কিছু নেই। সো আমরা স্কিপ, সামনে যাই। সব সেম, কি কালার, কালার ভাই পড়বা, নিজে পড়বা, নিজে পড়ে বুঝবা। দেন আসো আমাদের হচ্ছে কি বলছে বিকিরণগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি। আচ্ছা এইখানে এই টপিকটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে, আমি একটু তোমাদের কেমিস্ট্রি বইটা দেখাই। এই যে কেমিস্ট্রি বইটা তুমি যদি এই চ্যাপ্টারটা বের করো এখানে পাবা, বাট এটা মলাটে দেওয়া থাকে, যে মলাটাই দেখাচ্ছি। সো এইখানে যে লিস্টটা আছে না, এই লিস্টটা তুমি ভালো মাথায় রাখবা, এটা খুবই লাগবে। অ্যাটলিস্ট ক্রোমটা যে প্রথমে গামারে, তারপরে তোমার এক্স রে, তারপরে আলট্রাভায়োলেট মানে ইউভি,
বা বাংলা হচ্ছে অতি বেগুনি, তারপরে হচ্ছে ইনফ্রারেড, দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, আলট্রাভায়োলেট ইউভি, তারপরে হচ্ছে এইটা ছোটোটা মানে ভিজিবল মানে দৃশ্যমান, তারপরে হচ্ছে ইনফ্রারেড বা শর্টে বলে আইআর বা বাংলায় বলে অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভ। তো এখানে তুমি ক্রোমটা যদি দেখো যে এই পাশে যেগুলো আছে, এইদিকে যেগুলো আছে, এগুলাতে তাদের ওয়েভলেন্থ মানে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম। যত তুমি এই পাশ থেকে এদিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে এক্স রে আর মাইক্রোওয়েভের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? এক্স রে। যদি আমি বলি যে আলট্রাভায়োলেট আর হচ্ছে তোমার দৃশ্যমান, ইউভি আর দৃশ্যমান, এই দুটার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? ইউভি। তোমার যাতে এই ক্রোমটা যাতে মাথায় থাকে, অ্যাটলিস্ট সংখ্যা যদি মুখস্থ রাখতে পারো খুবই ভালো, সংখ্যা যদি মনে না থাকে ভাই অ্যাটলিস্ট ক্রোমটা যাতে মাথায় রাখে, ঠিক আছে? সো আমি আপাতত এটা রাখলাম। সো এখন দেখো যে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমার একটা ফর্মুলা দেখছো যে ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, দেখছো না? তার মানে আমি যদি এইচ সিকে কনস্ট্যান্ট ধরি তাহলে আমি বলতেই পারি যে ই সমানুপাতিক 1/λ। তো 1/λ মানে কি? ব্যস্তানুপাতিক। তার মানে ই আর ব্যস্তানুপাতিক, ই আর তোমার ল্যামডা ব্যস্তানুপাতিক। মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে শক্তি তত কমবে, তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে শক্তি তত বাড়বে। কমন সেন্স, কারেক্ট? এটা তোমার মাথায় রাখতে হবে। তো এখন দেখো যে যদি আমি তোমাকে বলি যে আচ্ছা ঠিক আছে আমাকে বলো যে ইউভিতে শক্তি বেশি পাবো নাকি তোমার অবলোহিত এটাতে শক্তি বেশি পাবো। সো তুমি চিন্তা করো যে তরঙ্গ দৈর্ঘ্য, যে ভুলে গেলে এই যে দেখো এখানে এই যে ইউভি ছিল এখানে, আইআর ছিল এখানে। তো ইউভির যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম তার মানে কি তার শক্তিটা বেশি, ঠিক আছে? সো এই জন্য ইউভির শক্তিটা কিন্তু বেশি পাবা। এই কমন সেন্সটা যদি মাথায় রাখো তাহলে এইখানে এই রিলেটেড যত কোশ্চেন আছে মোটামুটি তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? চলো দেখি কি বলছে যে বিকিরণগুলোর মধ্যে কোনটি শক্তি সবচেয়ে বেশি? কোনটি? ই সমানুপাতিক কি ছিল? 1/λ। তার মানে ল্যামডার ব্যস্তানুপাতিক, মানে যার ল্যামডা সবচেয়ে কম তার শক্তি সবচেয়ে বেশি। কথা ক্লিয়ার, ঠিক আছে? কি বলছে দেখো সবচেয়ে কম এই সবচেয়ে বেশি শক্তি কার? তার মানে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার ছিল? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ছিল এখানে কি আছে? ইনফ্রারেড, ভিজিবল, আলট্রাভায়োলেট, মাইক্রোওয়েভ। এদের মধ্যে যেটা ইউভি তাদের ছিল সবচেয়ে কম। যদি এখানে তোমার গামা রে থাকতো তাহলে ওটা আনসার হইতো, যত কমটা সেটা আনসার। ওই জন্য লিস্টটা মাথা রাখবা। তেমন হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটি দৃশ্যমান অঞ্চলে দেখা যায়? এটা মাথা রাখবা। এটা তোমার অবশ্যই বামা সিরিজটা, একটাই সিরিজ যেটা তোমার দৃশ্যমানে দেখা যায়, ঠিক আছে? যেটা প্রথমেরটা লাইম্যান, লাইম্যান তোমার হচ্ছে অতিবেগুনি ইউভি, আর বামার হচ্ছে দৃশ্যমান, আর বাকি যতগুলো আছে সব হচ্ছে তোমার আইআর বা অবলোহিত, ঠিক আছে? ওকে, দেন বলছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি জীবাণুনাশী হিসেবে কাজ করে? বইয়ের লাইন হুবহু তুলে দিচ্ছে ভাই, মুখস্থ করবা, কোনো কিছু কথা হবে না। কোন প্রকার আলোক রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? আছে তরঙ্গ সংখ্যা জিনিসটা কি? তরঙ্গ সংখ্যাকে এমনি রিপ্রেজেন্ট করা হয়, এটাকে এমনি বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো এটা কি? এটা হচ্ছে 1/λ, এমনি আনে, ঠিক আছে? তার মানে ল্যামডার ব্যস্তানুপাতিক। সো ল্যামডা যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, তরঙ্গ সংখ্যা তত কম। আর ল্যামডার মানটা যত কম তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি। তো ল্যামডার মান এখানে দেখো কি কি আছে অপশন? ইউভি, আইআর, গামা, এক্স রে। তো সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? এই কয়েকটার মধ্যে ডেফিনেটলি গামারে। তো গামারে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, সবচেয়ে ল্যামডার মান কম, তার মানে তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ। তারপরে কি বলছে? ফিজিওথেরাপিতে কোন রে ব্যবহার করা হয়? সো মুখস্থ জিনিস আইআর। হাইড্রোজেন বর্ণালীর পরমাণুর কোন অঞ্চলে লাইম্যান সিরিজ উদ্ভব হয়? তো যেটা বলছে লাইম্যান কি? লাইম্যান হচ্ছে অতি বেগুনি, ঠিক আছে? অতি বেগুনি করে এই যে। দেন কি বললাম যে নিচের বিকিরণগুলোর মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? এল আর বলবো না, সেম জিনিস। দেন বলছে নিচের বিক্রিয়া কোনটি? ওয়াই কোনটি, ঠিক আছে? তো দেখো ম্যাগনেসিয়াম এখানে আছে, তারপরে হচ্ছে কি এমিশন অফ বিটা রে, মানে কি বিটা রে বের হইছে, তারপরে কি আবার এমিশন অফ আলফা রে, তারপর হচ্ছে ওয়াই বাইসে। তো আমি তো এটা প্রথমে দেখাইছি তোমাদের। সো দেখো প্রথমে ছিল ম্যাগনেসিয়াম 1224, বিটারে বের হয়েছে। বিটারে বের হলে কি হয়? বিটা কি ছিল? বিটা ছিল যে -1 ওপরে 0। তার মানে বিটা যদি বের হয় তোমার প্রোটন সংখ্যা 1 কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্রোটন সংখ্যা 1 বাড়বে আর ভর সংখ্যা কোনো চেঞ্জ হবে না। সো তার মানে এখান থেকে কী হবে? এক্স কী হবে ভাইয়া? এখান থেকে এক্স হবে ভাইয়া যে এখানে 13 উপরে হবে 24। এখন 13 কে 13 ওয়ালা মূল কে? অ্যালুমিনিয়াম। তার মানে এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম নিচে কত ভাইয়া? 13 আর উপরে হচ্ছে 24। এবার কি বলছে? এমিশন অফ আলফা রে, আলফা বের হবে। আলফা বের হওয়া মানে কি? আলফা বের হওয়া মানে ভাইয়া হিলিয়াম নিউক্লিয়াস, মানে নিচে 2 উপরে 4। যদি কোথা থেকে আলফা বের হয় তার মানে নিচে 2 বের হবে উপরে 4 বের হবে। সো এখান থেকে নিচে 2 বের করো, যে 13 ছিল, নিচে 2 বের হলে কত হবে? নিচে হবে 11, আর উপরে কত হবে? উপরে 24 ছিল, 4 বের হবে, তার মানে 20 হবে উপরে। তো 11 ওয়ালা কে কোনো মৌল কে আছে? 11 ওয়ালা মৌল একটাই আছে দুনিয়ায়, সেটা হচ্ছে সোডিয়াম। তার মানে এটা হচ্ছে আনসার। তো এটা কই? বিতে আছে, দ্যাটস আনসার, ঠিক আছে? আসলে বুঝতে পারছো। ওকে, সামনে চলো। বলছে কি চাপ হ্রাসে কোনটি দ্রাব্যতা হ্রাস পাবে? তো এরকম বেসিক কথা হচ্ছে যে চাপ কঠিন বস্তুর উপর কাজ করে না, তরলের উপর কাজ করে, গ্যাসের উপর কাজ করে। তরলের উপর খুব বেশি কাজ করে না, হালকা করে, বাট গ্যাসের উপর খুব বেশি কাজ করে। তো গ্যাসীয় যেটা সেটা হচ্ছে আমার আনসার। কথা ক্লিয়ার, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি। দেন বলছে কি যে সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কত? ভাই মুখস্থ মান, এটা কিছু বলার নেই।
অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণে, খুবই ইম্পর্টেন্ট, মাথা রাখবা নেসলা দ্রবণ ভাই, দুনিয়া উল্টে গেলেও মাথা রাখবা যে নেসলা। এখন একটা নতুন কথা আসছে না যে গরমে সব ভুলে গেছি, খালি মনে আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, ওরকম মাথা রাখবা যে সব ভুলে গেছি কিন্তু অ্যামোনিয়া শনাক্তকরণে ইউজ করা হয় নেসলা দ্রবণ, এটা মনে আছে, ঠিক আছে। জানা আসো কি বলছে যে কোনটি পানিতে অদ্রবণীয়, যেটা পানিতে দ্রবণীয় হয় না, মুখস্থমান বা তুমি দেখে বুঝতে পারবা। তার মধ্যে ধোঁয়া নির্গতকারী সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সো ধোঁয়া নির্গতকারী সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বলে, ধূমায়িত, ঠিক আছে, বা অলিয়ামও অনেক সময় বলা হয়। তো যাই হোক, দেন বলছে এক মোল কঠিন পদার্থ যে তাপ শোষণ করে সরাসরি, ভাই এগুলো ডিরেক্ট মুখস্থ ভাই, এগুলো হচ্ছে সংজ্ঞা তোমার আমি কি পড়াবো। দেন বলছে অ্যামোনিয়াম আয়নের নিউট্রন সংখ্যা কত? সো নিউট্রন সংখ্যা বের করবা, টোটাল কয়টা নিউট্রন আছে সেটা বের করবা, যোগ করবা, তাহলে মোটামুটি পারো একটি অ্যামোনিয়াম আয়নের বিদ্যমান নিউট্রন সংখ্যা কয়টা ভাই, এটা কোনো কোশ্চেন হলো ভাই? তো আশা করি পারবা, এটা কোনো ইস্যু না। আর যাদের সমস্যা হচ্ছে ভাই বলে দিই ভাই, যে ভাই এগুলা যদি বলতে হয় এটা আমার অপমান ভাই, নিউট্রন সংখ্যা বের করবা তাহলে পারবা, এটা আমার টাফ কিছু না। তার মধ্যে ইউরেনিয়াম 238 এর নিউট্রন প্রোটন অনুপাতের মান কত? তো কয়টা নিউট্রন থাকে কয়টা প্রোটন থাকে এটা বের করবা। সো এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে নিউট্রন থাকে তোমার ইউরেনিয়ামের কয়টা, 238 যদি হয় এখানে নিউট্রন থাকবে তোমার 146টা, এটা আছে, আর এখানে প্রোটন থাকে 98। সো রেশিও করলে পাচ্ছ, কোশ্চেন একটু ভালো ছিল, একটু মাথা রাখবা। দেন বলছে কোনটি কম্পোজিট কণিকা? তো কম্পোজিট কণিকা কি তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রন? না, এটা স্থায়ী মৌলিক কণিকা। পজিট্রন মেসন? না, এটা তোমার অস্থায়ী সেটন? না, তার মানে কি ডান, ঠিক আছে। তো আমাদের চ্যাপ্টার 2 ডান, চ্যাপ্টার 2 বেশ পেন ছিল, ডান, ঠিক আছে। এবার চ্যাপ্টার 3, এখন কথা হচ্ছে চ্যাপ্টার 3 এতে মুখস্থর জিনিস আরও বেশি, কনসেপ্ট বুঝতে আরও বেশি, ব্যতিক্রমের সংখ্যা অনেক বেশি। তো ওই জন্য আমরা একটু কেয়ারফুলি যাবো, বাট মুখস্থ জিনিস অনেক বেশি আছে। সো ওই জন্য আর কি যেগুলো অ্যাকচুয়ালি মুখস্থ ওগুলো আমি শার্ট করে সামনে রকের মতো শার্ট করে চলে যাবো, ঠিক আছে। বাট প্যারা নেই, কঠিনগুলো আমি করাবো, বা যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট বা অ্যাকচুয়ালি বেসিক লাগবে সেগুলো আমি দেখাবো। ওকে, কি বলছে পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত? খুব টাফ কোশ্চেন, তাই না? সো পটাশিয়াম কোনটাতে? পটাশিয়াম ভাই গ্রুপ 1-এ আছে, তো গ্রুপ 1-এ ধাতু কি বলি আমরা? ক্ষার ধাতু বলি। সো জান আসে কি বলছে? আচ্ছা, এখানে তোমার আনসারগুলো দেখা পাচ্ছে, গ্রুপ 1 মানে ক্ষার ধাতু, গ্রুপ 2 মানে মৃৎক্ষার ধাতু, গ্রুপ 17 মানে হ্যালোজেন। প্রতিটা গ্রুপের নাম থাকে, হ্যাঁ, গ্রুপ 16-এর নাম আছে, ঠিক আছে, গ্রুপ 15-এর নাম আছে, যেমন গ্রুপ 16-এর নাম হচ্ছে চালকোজেন, গ্রুপ 15-এর নাম হচ্ছে নিকটোজেন, এই নামগুলো মাথা রাখবা, হ্যাঁ। দেন বলছে কোনটি লুইস অ্যাসিড? তো লুইস অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যে তোমার ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে, ইলেকট্রন জোর স্পেশালি যে গ্রহণ করে, সো এখানে তোমার ইলেকট্রন করে। দেন বলছে আচ্ছা এখানে বলে রাখি যে অ্যামোনিয়া করে কি ইলেকট্রন জোর ত্যাগ করে, দেয়, ইলেকট্রন দিলে সেটা হচ্ছে ক্ষার, লুইস ক্ষার, এটা লুইস অ্যাসিড। তার মধ্যে কোন অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? সো ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক মানে কি, যে ওই সবচেয়ে বেশি ইলেকট্রন আছে ছোট জায়গার মধ্যে, তো এখানে কোনটা? 2p 1s 2s 3s, তো ছোট জায়গার মধ্যে বেশি ইলেকট্রন কোনটা? তো বলতে পারো কাইন্ড অফ বলা যায় 1s, ঠিক আছে, যদিও ওইরকম বলা উচিত না, তারপর বলা যায় আর কি। দেন বলছে কোনটি অধিক স্থিতিশীল? তো স্থিতিশীল তখনই হবে যখন কোনো অরবিটালের অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ থাকবে তখন, ঠিক আছে। তো এখানে আছে D5S2, মানে এটা একজন আছে অর্ধপূর্ণ আরেকজন আছে পরিপূর্ণ, মানে মোটামুটি স্টেবল, ভালো বলা যায়। D9S2 এটা স্টেবল না। তারপর আসলে D10S1, এটা একদম অনেক বেশি স্টেবল, ঠিক আছে, কারণ 10টা ইলেকট্রন ভাই পূর্ণ আছে, আরেকটা হচ্ছে তোমার অর্ধপূর্ণ, ওটাও অর্ধপূর্ণ, মানে মোটামুটি স্টেবল, বেশ ভালো স্টেবল, ঠিক আছে। আরেকটা আছে এটা তোমার F13S2, মানে এটাও স্টেবল না। তার মানে আনসার কি? এই দুটার মধ্যে কোনো একটা হবে। তো এই দুটার মধ্যে তুমি কম্পেয়ার করলে আবার এটা হচ্ছে বেশি স্টেবল, ঠিক আছে, তাহলে দ্যাটস আনসার। দেন বলছে নিম্নের কোনটি জিঙ্কের ইলেকট্রোবিন্যাস? তো ভাই ইলেকট্রোবিন্যাস তো দেখাইতে হলে ভাই লজ্জা, এটা একটা লজ্জা, ঠিক আছে। তো ইলেকট্রোবিন্যাস আশা করে পারবা, তো ওটা না দেখাই। দেন কি বলছে যে নিচের কোনটির ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মানে গ্রুপ 2 ধাতু কোনটা? ডেফিনেটলি ক্যালসিয়াম। দেন বলছে ডি ব্লক মৌলের মধ্যে ট্রানজিশন মৌল নয় কোনটি? তো অবস্থান্তর মৌল মাথা রাখবা যে যাদের অ্যাটলিস্ট একটা আয়ন আছে যে আয়নে তোমার ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, মানে ওটা কমপ্লিটলি ফুল থাকতে পারবে না, আবার তোমার এটা হচ্ছে একদম জিরো বা ফাঁকা থাকতে পারবে না, মাঝখানে একটা হইলে ইলেকট্রন আছে, মানে যেই তুমি ইলেকট্রন বিন্যাস করার পরে, যেই ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি দেখবা যে ডি এর মধ্যে 1 থেকে 9 কোনো একটা নাম্বার আছে, সেটা তোমার অবস্থান্তর মৌল, ঠিক আছে। তো এখানে বলছে যে কোনটি অবস্থান্তর মৌল না, তুমি ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে জিঙ্কের তোমার D1 থেকে 9 নাই, D10 থাকে অলওয়েজ, দ্যাটস ওয়াই এটা হচ্ছে তোমার জিঙ্ক হচ্ছে আমার আনসার, যেটা আমার ট্রানজিশন মৌল না, ঠিক আছে। দেন বলছে পর্যায় সারণীতে অধাতু থেকে কোন ব্লকে স্থান দেওয়া হয়েছে? তো অধাতু কোন নাম হলে তোমার পি ব্লকে। কোনটি বিরল মৃত্তিকা মূল্য? এগুলা ভাই তোমার হচ্ছে সব মুখস্থ জিনিস, হ্যাঁ, এগুলো একটু দেখবা। মুদ্রা ধাতু কোনগুলো, এগুলো স্পেশাল, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মাথা রাখবা। যেমন কোপার, সিলভার, গোল্ড, এটা মাথা রাখবা। মুদ্রা ধাতু কি? যে আমরা টাকা পয়সা হিসেবে বিনিময় করি কোনটা? আগেকার দিনে কি হইতো? গোল্ড কয়েন না, সোনা, তারপর রূপা, এগুলা দিয়ে তো বিনিময় হইতো, তো ওই জন্য কপার, সিলভার, গোল্ড, ঠিক আছে, এটা হচ্ছে মুদ্রা ধাতু। দেন কি বলছে দেখো যে জার্মান সিলভার কোন সংকর ধাতু? সো এগুলা ভাই মুখস্থ, এগুলো মুখস্থ পড়বা, এগুলা কিছু না, ঠিক আছে। আমি হচ্ছে তোমাকে কোনটা বলি,
আচ্ছা এটা মাথা রাখবা, এস ব্লক মৌলকে এস আর পি ব্লক মৌলকে প্রতিনিধি বলা হয়, এগুলো মুখস্থ জিনিস মাথা রাখবা। দেন বলছে কোনটি তরিণাত্মক সবচেয়ে তরিণাত্মক মৌল কোনটা? তো সবচেয়ে তরিণাত্মক মৌল দুনিয়ায় একটা আছে, সেটার নাম হচ্ছে ফ্লোরিন। তো ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস যেটা সেটা আনসার। তো ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস দেখো কোনটা, যেটা ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস সেটা ঠিক আছে। তারপরে কি বলছে যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, মুখস্থ জিনিস দেখাবো না। দেন বলছে কত উষ্ণতায় উত্তপ্ত করলে হিরো গ্রাফাইট, মুখস্থ। মাউন্ট এভারেস্টের মুখস্থ, ঠিক আছে। কোনটির গলনাঙ্ক সর্বাধিক, আচ্ছা এই জিনিসটা বলি। তো গলনাঙ্ক সর্বাধিক এটা কীভাবে বের করা যায়? সো তুমি যেটা দেখবা যে গলনাঙ্ক যদি সর্বাধিক হইতে হয়, হ্যাঁ, তাহলে তোমার দেখবা যে ইলেকট্রন যে সবার লাস্টে দিবে তার গলনাঙ্ক নর্মালি বেশি। তো আমরা যে পড়ছিলাম না যে পর্যায়ভিত্তিক ধর্ম, এখানে দেখছিলাম কি যে তোমার যদি তুমি হচ্ছে একটা গ্রুপ পর্যায় সারণী ড্র করো, দেখবা যে একটা গ্রুপ যদি চিন্তা করো, সার্টেন একটা গ্রুপ, এই গ্রুপে তুমি যত উপর থেকে নিচে যাবা এরা তত ইজিলি ইলেকট্রন দিয়ে দেয়। কিন্তু তুমি তার মানে কি, তার মানে হচ্ছে উপরে যে আছে সে কিন্তু ইলেকট্রন কম দিবে যে নিচে আছে তার তুলনায়, ঠিক আছে। সো যে নিচে আছে সে কিন্তু ইলেকট্রন বেশি তাড়াতাড়ি দিবে, যে বেশি ইলেকট্রন তাড়াতাড়ি দিয়ে দিবে তার গলনাঙ্ক কম, যে একটু কম ইলেকট্রন তার যে একটু দেরিতে ইলেকট্রন দিবে তার গলনাঙ্ক বেশি। তো এখানে চিন্তা করো গ্রুপ ওয়ানের ক্ষেত্রে কি সোডিয়াম উপরে আর নিচে কি ধরো রুবিডিয়াম, তার মানে এখানে গলনাঙ্ক কার বেশি হবে? ক্লোরাইড যদি অ্যাড করি সবগুলোতে তাহলে কি ডেফিনেটলি সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্কটা বেশি হবে, কারণ গ্রুপে উপরে আছে, ঠিক আছে। সো আসো এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সো এখানে দেখা যাচ্ছে গ্রুপগুলোই আলাদা, হ্যাঁ। তো গ্রুপে যদি আলাদা হয়ে যায় তাহলে কি হবে? সো এই ক্ষেত্রে তুমি যদি গলনাঙ্কের ভ্যালুগুলো চেক করো দেন তুমি হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে ইজিলি। আর একটা কাজ করতে পারো যে এইভাবে তুমি হচ্ছে বাম থেকে ডানে যেতে পারো, যে বাম থেকে ডানে গেলে কি গলনাঙ্ক বাড়তেছে না কমতেছে, এইভাবে তুমি হচ্ছে শুধুমাত্র জাজ করতে পারো, ঠিক আছে। সো এইভাবে তুমি বের করে এই অ্যান্সার পেয়ে যাবে। দেন কি বলছে যে Fe2+, Cu2+, V3+, Cobalt2+ আয়নসমূহের বর্ণের ক্রম, কালার কি? কালার তো ভাই মুখস্থ জিনিস, এটা কি দেখাবো? তার বলছে নিম্নের কোনটি পানির অস্বাভাবিক উচ্চ স্ফুটনাঙ্ক ব্যাখ্যা করে? সো অবশ্যই এটা হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে পানি হচ্ছে কিন্তু তরল, ঠিক আছে, পানি তরল এটা জানো, কিন্তু এর যদি ছোট হয় দেখো H2S সে কিন্তু গ্যাস। তো পানি তরল হয়েছে, রিজন হচ্ছে এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, দ্যাটস ওয়াই। অ্যান্ড এটার জন্যই তার হচ্ছে এই তোমার হচ্ছে পাওয়ার বেশি, মানে বন্ধন অনেক বেশি হয়, সো যার ফলে এটাকে ভাঙতে অনেক বেশি শক্তি দেওয়া লাগে, সো এর স্ফুটনাঙ্ক অনেক উচ্চ হয়ে যায়, ঠিক আছে। দেন হচ্ছে নিম্নের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? সো এটা একটু দেখবা, এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লুরাইড, শেষ। দেন আসো কি বলছে নিম্নের কোন যৌগটির স্ফুটনাঙ্ক বেশি? ভাই এগুলো জিনিসগুলো ভাই মুখস্থ টাইপের, ঠিক আছে, বাট এই কয়েকটাতে তোমার এক্সেপশন থাকবে, তুমি চেক করবা। প্রথম জিনিস গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা তোমার মানে পিওর পর্যাপিত ধর্ম মেনটেন করে না, একটু ঝামেলা আছে। সো এটা একটু বইয়ে যে ভ্যালুগুলো দেওয়া আছে ভ্যালুগুলো দেখবা, এটা একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যে এই স্পেশাল কিছু যৌগ থাকে যেগুলো তোমার ভ্যালুগুলো একটু চেক করতে হয়, যেমন যদি কোথাও হাইড্রোজেন বন্ধন থাকে তার স্ফুটনাঙ্কের মানটা বেড়ে যায়, যদি কোথাও অন্য কোনো বন্ধন থাকে ইন দ্যাট কেস এটা বেশি পাওয়ারফুল হয়। এই জিনিসগুলো থাকে একটু কেয়ারফুল থাকবে তাহলেই হবে, ঠিক আছে। দেন হচ্ছে এই কথাগুলো আশা করি বলা লাগবে না, এগুলো পারবা। চলো সামনে যাই। কি বলছে দেখো, অ্যামোনিয়াম আয়নে HNH এর কোনটার মান কত? সো এখানে তোমার সংকরায়নে ঢুকে গেছে। তো সংকরায়নের ক্ষেত্রে ভাই তোমার আমি যদি বইটা দেখাই, বই একটা চার্ট আছে, ওকে, এই যে চার্ট আশা করি দেখতে পাচ্ছ, এই চার্টটা আছে না ভাই, এই চার্টটা মুখস্থ রাখবা, ঠিক আছে, বা অ্যাটলিস্ট মাথা রাখবা। যেমন যদি কেউ তোমাকে বলে যে আমার কাছে sp2 আছে তাহলে আমার বন্ধন কোণ কত, তুমি যেন বলতে পারো sp2 হইলে ভাইয়া 120 ডিগ্রি, sp2 হইলে ভাইয়া এটা সমতলীয় ত্রিভুজ আকার, ঠিক আছে। এই জিনিসগুলো যাতে তোমার বলা থাকে, মানে যাতে বলতে পারো। যেমন তোমাকে আমি যদি বলি আচ্ছা ঠিক আছে আমার যদি H2 থাকে তাহলে হচ্ছে বন্ধন কোণ কত, 105, আমার এখানে কি sp3, অ্যাটলিস্ট এইটুকু যেতে পারো যে sp3 হইলে ভাই এটা কত হওয়া উচিত, এটা যেতে পারো, ঠিক আছে। এটা যদি পারো এটা হলো একটা কথা। আর সেকেন্ড একটা কথা হচ্ছে কি যে তোমার যদি বন্ধন মুক্ত যদি ইলেকট্রন থাকে তাহলে কিন্তু মানটা চেঞ্জ হয়ে যায়। যেমন যদি আমি তোমাকে বলি sp3তে তোমার বন্ধন কোণ কত হয়, যদি বলি যে sp3তে বন্ধন কোণ কত, sp3তে বন্ধন কোণ কত হয়, এটা হচ্ছে 109.5 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু sp3 কিন্তু এর মধ্যে যদি তোমার একটা মুক্তজোড় ইলেকট্রন চলে আসে তখন কিন্তু আর বন্ধন কোণ চেঞ্জ হয়ে যাবে, 107.5 চলে আসবে। যদি এখানে তোমার দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে তার বন্ধন কোণ আরও চেঞ্জ হয়ে যাবে, 104.5 চলে আসবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো ভাই তোমার বইয়ে এরকম চার্ট থাকে, ওই চার্টগুলো দেখে দেখে তোমার কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যেহেতু একাডেমিক ক্লাস না ওই জন্য আমি এখানে এক্সপ্লেন করতেছি না, একাডেমিক ক্লাস থেকে কিন্তু তোমাকে ডিটেলস এটা কিন্তু বলা হয়েছে, রাইট। সো অবশ্যই একাডেমিক জ্ঞানটা তোমার আছে, দেন তুমি অ্যাডমিশন ক্লাস করতেছো, ওকে। তাইলে আমি আর বলতেছি না, এবার আসো এবার মুখস্থ ডাইরেক্ট। তো অ্যামোনিয়াম আয়নে তোমার হচ্ছে এর কোনটা কত। সো
তুমি যেটা করবা প্রথমে হচ্ছে ইলেকট্রোবিন্যাসটা করবা, ইলেকট্রোবিন্যাস তুমি হচ্ছে সুন্দর মতো হচ্ছে এখানে বের করবা যে এখানে কি সংকরায়ন সেটা। তো তুমি দেখবা যে এখানে আসে sp3, ঠিক আছে। তো sp3 যদি হয় ইন দ্যাট কেস তুমি দেখবা যে এখানে sp3 হইলো যে তোমার এখানে মুক্তজ ইলেকট্রন আছে কিনা। যদি মুক্তজ ইলেকট্রন থাকে তাহলে কিন্তু তোমার এখানে তোমার হচ্ছে এটা কমে 107 এর দিকে চলে আসবে। আর যদি মুক্তজ ইলেকট্রন না থাকে তাহলে কিন্তু এটা কমবে না, তাহলে কিন্তু যেটা থাকার কথা সেটাই থাকবে, ঠিক আছে। সো এখানে একটু ওইটা কেয়ারফুল দেখবা। সো তারপরে হচ্ছে বলছে এই যে তারপরে হচ্ছে আমাদের বলছে কি যে এই আয়নটাতে তোমার কিন্তু মুক্তজ ইলেকট্রন নাই। সো যেহেতু নাই ওই জন্য তোমার এটা 109.5 ডিগ্রি হবে, ঠিক আছে। দেন বলছে কি যে কোনটি sp3 হাইব্রিডাইজেশনের বিদ্যমান কোনটিতে। তো এটা কীভাবে বের করবা, তো এটা বের করার ওয়ে হচ্ছে যে তুমি এস লিখবা, এস লিখে হাফ লিখবা, হাফ লিখে যে তোমার যে মৌলটার জন্য বা যৌগটার জন্য বের করতে বলছে তার কেন্দ্রীয় পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে সেটা লিখবা, প্লাস আর এটা দিবা, দেওয়ার পরে প্লাস দিবা যে কয়টা একযোজী মৌলতার সাথে যুক্ত আছে সেটা লিখবা, দেন প্লাস মাইনাস সামথিং মানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, ত্যাগ হয়েছে, গ্রহণ করছে সেটা, ঠিক আছে। যেমন আমি র্যান্ডমলি যদি একটা পিক করি, যেমন ধরো সেটুসে আমি ধরো সেটুসে BF3টাই যদি বের করি, BF3 এর ক্ষেত্রে কী হবে। সো প্রথমে যেটা করবো বি এর ইলেকট্রোবিন্যাসটা করো। সো বি মানে কি বোরন, তার মানে কি 1s2 2s2 2p1, ঠিক আছে। তো যেটা করতে হবে যে এর যোজ্যতা স্তরে কয়টা ইলেকট্রন আছে, মানে কি লাস্ট কক্ষপথে কয়টা আছে। সো 2 যেহেতু লাস্ট, তার মানে 2 আলাদা কয়টা আছে 3টা, তার মানে হাফ সূত্র হচ্ছে এসএসগুলো হাফ, দেন হবে 3 প্লাস দেন দেখবে একযোজী মৌল কয়টা আছে, যেমন ফ্লোরিন একযোজী, ক্লোরিন একযোজী, অক্সিজেন কিন্তু একযোজী না 2, ঠিক আছে। তো ফ্লোরিন যেহেতু একযোজী কয়টা আছে 3টা, সো ওটা যোগ করো 3 প্লাস মানে সামথিং, উপরে যদি প্লাস থাকে তার মানে ইলেকট্রন ত্যাগ করছে, সো এখানে মাইনাস দিবা, আর যদি উপরে মাইনাস থাকে মানে ইলেকট্রন গ্রহণ করছে, সো এখানে তোমার কি প্লাস দিবা। তো যেহেতু উপরে প্লাস মাইনাস কিছু নাই, সো 0। তো এখন তুমি হিসাব করো, তার মানে কি এটা হিসাব করলে হাফ ইন্টু 6 মানে 3, 3 হইলে মানে কি 3টা আছে, সো একটা হচ্ছে এস আর বাকি দুটো পি, তার মানে BF3-তে তোমার সংকরণ হচ্ছে sp2। সিমিলারলি তুমি যদি যে NH4 প্লাসে করো তাহলে কী আসবে দেখো, সূত্র কী ছিল হাফ, দেন কী ছিল যে কেন্দ্রীয় পরমাণুতে কয়টা ইলেকট্রন। সো নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন টোটাল 7টা, কেন্দ্রীয় পরমাণু কয়টা 5টা, হিসাব করো করো তাহলে চলে আসবে, ইলেকট্রোবিন্যাস করলে বুঝতে পারবা। দেন আসো একযোজী পরমাণু কয়টা আছে, হাইড্রোজেন আছে 4টা, সো +4। দেন আসো কি উপরে আছে চাঁদের উপর প্লাস, তার মানে কি একটা ইলেকট্রন সে ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করলে কি -1, তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যে হাফ ইন্টু 8 মানে 4। তো 4 যদি হয় তার মানে 4টা অরবিটাল আছে এখানে, সো একটা অরবিটাল এস, বাকি 3টা হচ্ছে পি, তো sp3। মানে sp3 কার আছে, অ্যামোনিয়াম আয়ন আছে, ঠিক আছে। ডান, এইভাবে হচ্ছে বের করতে হয়। তো মোটামুটি এখন বুঝে গেছো, তো আমি আর নেক্সটে বলবো না, এখানে আর একটা কথা বলে রাখি যে যদি তুমি দেখো যে কোনো জায়গায় ডাবল বন্ড আছে, ঠিক আছে, কোথাও দেখবা যে ট্রিপল বন্ড আছে, কোথাও দেখবা সিঙ্গেল বন্ড আছে। যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে এখানে তোমার হবে sp3, আর যদি ডাবল বন্ড হয় তাহলে আসবে sp2, আর যদি ট্রিপল বন্ড হয় তাহলে হবে sp, ঠিক আছে। আর একটা লাস্ট কথা বলে রাখি, এটা করলে শেষ, সেটা হচ্ছে যে তোমার যদি এরকম জটিল যৌগ থাকে, মনে করো এরকম, ঠিক আছে, তুমি দেখবা লিগ্যান্ড কয়টা আছে এটা দেখবা, থার্ড ব্র্যাকেটের মধ্যে কেন্দ্রীয় মৌল বাদ দিয়ে যারা থাকবে তারাই হচ্ছে লিগ্যান্ড। তো এখানে লিগ্যান্ড কয়টা আছে, এখানে আছে 6টা, তার মানে এখানে তোমার 6টা অরবিটাল সংগঠিত হয়েছে। 6টা যদি হয় তাহলে কি একটা এস, 3টা পি, 4 আরও 2টা বাকি আছে, সো D2, অথবা এটা উল্টা হইতে পারে যে D2 sp3, ঠিক আছে। এগুলো মাথা রাখবে, লাগবে সামনে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস যে এখানে যেহেতু 6টা লিগ্যান্ড ঢুকছে, তার মানে সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6, এইটুকু জানো তাহলে আমাদের মোটামুটি ডান, সামনে আমরা এগুলো পাবো। চলো, এই যে বলছে এটা যেমন তো কি এটা মুখস্থ ভাই, সমতুল্য বর্গাকার, কোনটি নিঃসঙ্গ ইলেকট্রন ভাই, এগুলো মুখস্থ ভাই, এবার দেখে বোঝা যাচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন কই আছে ভাই, পানিতে আছে, পানিতে তোমার অক্সিজেনের মধ্যে কি 2টা মুক্তজোড় আছে। দেন বলছে কি বেনজিন অণুতে কি পরিমাণ সংকরণ, এই তো খেলা, বেনজিনে কি থাকে সিঙ্গেল বন্ড থাকে, ডাবল বন্ড থাকে, তো সবগুলোতে ডাবল বন্ড আছে, সব কার্বনই। তো ডাবল বন্ড থাকলে কি আমি একটু আগে বলছি sp2, তো এই যে sp2। দেন বলছে কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা বেশি, মাথা রাখবা FON, এইটাতে তোমার হাইড্রোজেন বন্ধন সবচেয়ে বেশি গঠিত হয়, মানে কি ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে। তো এখানে তোমার যেগুলো আছে এদের মধ্যে সবচেয়ে কোনটা, ফোন এন নাইট্রোজেন। সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক মুখস্থ, সালফারের পরমাণু চতুর্পাশে বন্ধন সময়ের মোট ইলেকট্রন সংখ্যা কত, 12। হিরোকের প্রতিটি কার্বন পরমাণুতে কী ধরনের সংকরণ ঘটে, তো হিরোক, ঠিক আছে, আর একটা গ্রাফাইট, দুটো মাথা রাখবা, ঠিক আছে, হিরোক আর গ্রাফাইট। সো হিরোকের ক্ষেত্রে হচ্ছে তোমার কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, বাট গ্রাফাইটের মধ্যে থাকে, ঠিক আছে, মুক্ত ইলেকট্রন না, সঞ্চারণশীল ইলেকট্রন আর কি। তো হিরোকে যেহেতু তোমার ইলেকট্রন মুভ করতে পারে না, কারণ এটা sp3 থাকে, মাথা রাখবা। আর যদি গ্রাফাইট হয় তাহলে কিন্তু তোমার sp2 হবে। দেন বলছে কি কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠন প্রবণ আছে, ফোন দেখবে FON, সো এটা।
পরে আসো কি বলছে যে বিভিন্ন যৌগ কার্বনের সংকরণ কত প্রকার, বিভিন্ন যৌগ কার্বন সংকরণ মানে জৈব যৌগের ক্ষেত্রে মানে নর্মালি বেসিক্যালি তোমার হচ্ছে 3 প্রকার হয়। তারপরে বলছে কি পারমাণবিক অরবিটাল অধিক্রমণের উপর নির্ভর করে সমযোজী বন্ধন কয় রকমের দেখা যায়। সো 2 রকম, যেমন সমযোজী বন্ধন দ্বারা ভাই এগুলো সব থিওরিটিক্যাল, হ্যাঁ এগুলো কিছু না। কি বলছে কপার 2+ আয়নের সঙ্গে কয়টি অ্যামোনিয়া লিগ্যান্ড সন্নিবেশ বন্ধনে গঠে থাকে। সো দেখো কপারের সাথে তোমার এই যে যৌগটা দেওয়া ছিল এই যে কয়টা আছে কি বলছি, থার্ড ব্র্যাকেট দেখবা যে থার্ড ব্র্যাকেটের মধ্যে কি কেন্দ্রীয় মূল বাদ দাও, কয়টা আছে টোটাল 4টা, তার মানে লিগ্যান্ড কয়টা 4টাই কে অ্যামোনিয়া। সো ওটাই হচ্ছে এখানে চাইছে এই যে কয়টা অ্যামোনিয়া লিগ্যান্ড এসে থাকে 4টা, ডান। জানি কি বলছে সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটির, তো সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে আয়নিক, ঠিক আছে। আর যদি তুমি সিঙ্গেল চিন্তা করো যে একটা আয়নিক আরেকটা সমযোজী, এবার হেড টু হেড যদি ফাইটিং দাও তাহলে আবার সমযোজী বেশি স্ট্রং, বা রিয়েল লাইফে দেখা যায় যে অনেকগুলো আয়নিক বন্ধন একসাথে থাকে, সমযোজী একাই ওজন পারে না, নর্মালি ওই জন্য আয়নিক হচ্ছে কিছু না বলা থাকলে আয়নিক সবচেয়ে শক্তিশালী। যেমন বলছে sp2 সংকরণ অরবিটালের আকৃতি কী হবে, তো sp আমি একটু আগে লিস্টটা দেখাইছিলাম না বইয়ে 4টা দেখাইছিলাম, ওখান থেকে বলতে হবে তোমাকে, ঠিক আছে। তো sp2 হলে কী হবে ত্রিভুজাকার। তারপরে কি বলছে ক্লোরিন অণুর মধ্যে বন্ধন প্রকৃতি কীরকম, সো সমযোজী যেটা ডেফিনেটলি, সো এটা গেল। দেন কি বলছে কোনটিতে 3 ধরনের বন্ধন বিদ্যমান, সো ডেফিনেটলি এটাতে। কেন ভাইয়া, কারণ এখানে তোমার অ্যামোনিয়ার মধ্যে যে হাইড্রোজেনগুলো আছে এদের সাথে দেখো সমযোজী বন্ধন আছে, ঠিক আছে। আবার এই যে মুক্তজ ইলেকট্রনটা আছে এইটা আবার একটা হাইড্রোজেনকে দিয়ে রাখছে, তার মানে বন্ধন 2 রকম হলো, এক হচ্ছে তোমার সমযোজী আর একটা হচ্ছে সন্নিবেশ সমযোজী। তো এই পুরাটা মিলায় সে হলো কি NH4+, এই NH4+ একটা ক্লোরিন বা ক্লোরাইডের সাথে মাইনাসের সাথে অ্যাড হয়, সো যার ফলে এখানে একটা আয়নিক বন্ধনও হইলো। সো আলটিমেটলি কী হলো এই টোটালটা মিলে হচ্ছে NH4+, হ্যাঁ এই টোটালটা মিলে NH4+, আর এটা হচ্ছে Cl-। তো এই দুটা মিলে একটা আয়নিক বন্ধন। আবার এর মধ্যেই তোমার হচ্ছে এই দুটোর মধ্যে আবার সমযোজী বন্ধন, আবার এর মধ্যে হচ্ছে সন্নিবেশ সমযোজী, তার মানে সন্নিবেশ সমযোজী 1, সমযোজী 2, আয়নিক 3 রকম বন্ধন কোথায় এই যে। ডায়নাসো কিছু বলছে কোনটিতে সন্নিবেশ বন্ধন বিদ্যমান, তো যেটা তোমার মুক্তজ ইলেকট্রন আছে সেখানে সন্নিবেশ বন্ধন থাকে, সোজা বাংলা, ঠিক আছে। অ্যান্ড শুধু মুক্তজ ইলেকট্রন থাকলেই হবে না, সেটা দিতে হবে, যেমন NH4+ কিন্তু দিছে, এই যে NH4+ যখন গঠন করছে তখন কিন্তু মুক্তজ ইলেকট্রনটা দিছে, এমন দেয় নাই দিছে, বাট শুধু না অ্যামোনিয়ার বেলায় তার মুক্তজোর আছে বাট দেয় নাই, তো না দিলে কিন্তু সমযোজী হচ্ছে না, তো দিছে কে এই যে জটিল যৌগে সবগুলোই তোমার সমযোজী বন্ধন সন্নিবেশ সমযোজী সবগুলোই আছে জটিল যৌগে, ঠিক আছে। তো থার্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সন্নিবেশ সমযোজী আছে, কথা ক্লিয়ার। দেন বলছে যে এই আয়নের কোন ধরনের সংকরণ ঘটে, তো এখানে আমি তোমার যেটা বলছি লিগ্যান্ড কয়টা 6টা হলে কি হবে sp3d2 অথবা d2sp3 শেষ, এই যে ডান, ঠিক আছে যা বলছি তাই, ঠিক আছে। কোন যৌগটিতে আয়নিক সমযোজী ও সন্নিবেশ 3 ধরনের বন্ধন বিদ্যমান আছে, সো এখানে কোনটা দেখা যাচ্ছে এটাতে, ঠিক আছে। দেন বলছে কি কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে, সো এখানে যেটা করবা সেটা হচ্ছে তোমার ফাজানের নীতি মেনটেন করতে হবে। তো ফাজান 3টা কথা বলছে, জাস্ট একটা বলছে যে তুমি হচ্ছে তুমি প্রথমে দেখবা যে চার্জ, ঠিক আছে, যার চার্জ বেশি সে হচ্ছে ফাজানের নীতি বেশি মানবে। ফাজান নীতি কি, ফাজান একটা কথা বলছে যে যে আমার নীতি বেশি মানবে সে তত বেশি সমযোজী হবে। সমযোজী মানে কি, নর্মালি আয়নিক আর সমযোজীর মধ্যে সামগ্রিক চিন্তা করলে নর্মালি কি সমযোজী উইক, সো কোথাও যদি তোমার কেউ ফাজার নীতি বেশি মেনটেন করে তার মানে কিন্তু সে বেশি সমযোজী মানে বেশি দুর্বল, কথা ক্লিয়ার, ওকে। তো ফাজান প্রথমে বলছে চার্জ দেখবা যে যার চার্জ সংখ্যা বেশি, ঠিক আছে, সে বেশি সমযোজী মানে সে বেশি উইক, তার মানে সে অল্পতে ভাঙে যাবে, তার মানে তার ওই তোমার হচ্ছে কি বলে সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হয়ে যাবে, ঠিক আছে। আর প্রথমে দেখবা চার্জ, সেকেন্ড দেখবা তুমি সাইজ, ঠিক আছে। সাইজ কি, যদি এটা ক্যাটায়ন হয় মানে প্লাস চার্জ হয় তাহলে তার সাইজ যত কম সে তত সমযোজী, আর যদি অ্যানায়ন হয় মানে মাইনাস চার্জ তাহলে তার সাইজ যত বড় সে তত বেশি সমযোজী বা ফাজার নীতি মেনটেন করবে। আর লাস্টে তুমি দেখবা হচ্ছে তোমার DR ও F অরবিটাল আছে কিনা সেটা, এই হচ্ছে মোটামুটি। তো এই জিনিসটা দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করতে পারি। সো দেখো কি বলছে কোন যৌগটি সবচেয়ে কম তাপমাত্রায় বিয়োজিত হবে, সো প্রথম জিনিস তুমি দেখবা চার্জ, যে কার চার্জ সংখ্যা সবচেয়ে বেশি, যার চার্জ সংখ্যা সবচেয়ে বেশি সে হচ্ছে ইজি। তো এখানে দেখো সবগুলাই কার্বনেট, তার মানে কার্বনেট তো এখানে সবগুলাই -2, এগুলো আমার পেইন নাই যেহেতু সবগুলাই সেম, সো এটা বাদ। মেইন কাহিনী তাহলে ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হচ্ছে এই যে প্রথমের অংশটুকু। তো সোডিয়ামের চার্জ কত ভাইয়া +1 একটা, পটাশিয়ামের চার্জ কত ভাইয়া +1, ম্যাগনেসিয়ামের চার্জ কত ভাইয়া +2, আর বেরিয়ামের চার্জ কত ভাইয়া +2। তার মানে আনসার যাই হোক না কেন আনসার কিন্তু এই দুজন হোমের আমি শিওর, কারণ এদের চার্জ সংখ্যা কম, সো এরা দুজন বাদ, আগেই বাদ, ঠিক আছে, কারণ এরা ফাজার নীতি মেনটেন করবে না। যে ফাজার নীতি বেশি মেনটেন করবে না ভুল, ফাজার নীতি কম মেনটেন করবে, যে বেশি মেনটেন করবে তার তাপমাত্রা কম তাপমাত্রা ভাঙে যাবে। সো এখন কথা হচ্ছে
যে এই দুজন যদি বাদ চলে যায় তার বাকি থাকে এই দুজন। তো এই দুজনের মধ্যে তো যেহেতু চার সংখ্যা সেম, আমি বুঝতে পারছি না, তো চার সংখ্যা দিয়ে আলাদা করতে পারতেছি না, তাহলে পরেটা যাও সাইজ। ঠিক আছে, যেহেতু এটা সবগুলো প্লাস চার্জ, তার মানে কি ক্যাটায়ন, তো ক্যাটায়নের ক্ষেত্রে যার সাইজ ছোট সে বেশি ফাজান মেনটেন করবে। তো এখানে তোমার ম্যাগনেসিয়াম আর বেরিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের সাইজ ছোট, দ্যাটস এই ফাজান বেশি মেনটেন করবে। তো ফাজান বেশি মেনটেন করা মানে কি, মানে সে বেশি সমযোজী, বেশি সমযোজী মানে সে একটুতে টাপ দিলে ভাঙে যাবে। ঠিক আছে, সো দ্যাটস দ্য আনসার ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সো এইভাবে হচ্ছে বের করবা, হ্যাঁ, যেগুলো তুমি বুঝতে পারবা না এইভাবে এইগুলো বের করবা। সো এই জন্য তোমাকে একটু এক্সপ্লেন করতেছি, ঠিক আছে, পরে আর কিন্তু বলবো না এগুলো। বলছে কোন যৌগটি জলীয় দ্রবণে সবচেয়ে সহজে হাইড্রোবিশ্লেষিত হয়। এক্স্যাক্টলি, তুমি দেখো এখানে CCl4 কিন্তু বিশ্লেষিত হতে পারবে না, কারণ তার ডি অরবিটাল নাই। ঠিক আছে, যার ডি অরবিটাল আছে সে কিন্তু ইজিলি করতে পারবে এখানে, তো এটা অবশ্যই সিলিকন ক্লোরাইড। দেন বলছে পিরিয়ডিক টেবিলের মধ্যে, পিরিয়ডিক টেবিল মানে কি, পর্যায় সারণী, এই টেবিলের মধ্যে সবচেয়ে তুলনাত্মক মূল্য কে, ফ্লোরিন, দুনিয়া একটা আছে সবচেয়ে তুলনাত্মক মূল্য। দেন বলছে কোন যৌগটি পানিতে দ্রবণীয়। সো কোনটা পানিতে দ্রবণীয়, হ্যাঁ এটা মুখস্থ জিনিস পড়বা। দেন ক্ষার ধাতু সমূহের মধ্যে কোনটি তড়িৎ এবং সক্রিয় ধাতু। সো এটার মধ্যে ভাই সিজিয়াম। এগুলা হচ্ছে কি, এই জিনিসগুলো কি, এগুলা হচ্ছে তোমার এই পর্যায় সারণী থেকে বুঝতে হয়, অ্যান্ড পর্যাবৃত্ত যে ধর্মগুলো আছে এগুলো থেকে বুঝতে হয়। আমি তোমার চার্টটা দেখাই দাঁড়াও। যে হাজার স্যারের বই খুললে এরকম একটা চার্ট পাবা, এই চার্টটা ডেফিনেটলি মাথায় রাখবে, এটা কিন্তু লাগবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে তোমার এই চার্টটা পারো। যেমন এখানে বলছে যে তুমি যদি একটা পর্যায় সারণী, তুমি যদি জারণ ক্ষমতা চেক করতে চাও, যত তুমি বাম থেকে ডানা যাবা জারণ ক্ষমতার এটা বাড়বে। তুমি যদি আর ধাতব ধর্ম দেখো, বাম থেকে ডানা গেলে কমবে, কিন্তু উপর থেকে নিচে বা গ্রুপ সি যাও তাহলে উপর থেকে নিচে গেলে তোমার বাড়বে। এই জিনিসগুলো কিন্তু লাগবে, এই জিনিসগুলো যদি পারো তাইলে হচ্ছে এইখানকার তুমি হচ্ছে এমসিকিউগুলো ভালো বলতে পারবা, নাহলে কিন্তু পারবা না। এটা হচ্ছে খেলা, ঠিক আছে, সো কেয়ারফুল থাকিও। দেন হচ্ছে বলছে নিচের কোন মৌলদের মধ্যে কর্ণ সম্পর্ক আছে। তো কর্ণ সম্পর্ক মানে কি এটাও দেখা একটু। সো তুমি প্রথমে পর্যায় সারণীটা বের করবা। তো পর্যায় সারণীতে দেখা যায় যে মনে করো এই লিথিয়াম আছে, এই লিথিয়ামের সাথে তুমি যদি এক ঘর নিচে যাও এক ঘর ডানে যাও, এই কর্ণ বরাবর যারা আছে এদের কিন্তু দেখা যায় যে রিলেশন সেম, বা এদের মধ্যে ধর্মগুলো সেম। সিমিলারলি তুমি এখানে বোরন যাও, এক ঘর নিচে এক ঘর ডানে, মানে কর্ণ বরাবর যাও, এখানে বোরন আর সিলিকনের মধ্যে দেখবা ধর্মগুলো কারণে সিমিলার। সেইটাই হচ্ছে কর্ণ সম্পর্ক। সো এটা কার কার মধ্যে আছে ওটা একটু দেখবা। সো এখানে তোমার এই যে মিলে গেছে, ঠিক আছে। দেন কি বলছে তৃতীয় পর্যায়ে মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আসক্তি শূন্য কার। সো যে তোমার দেখবা এখানে তোমার হচ্ছে যে নিষ্ক্রিয় মৌল তাদের ইলেকট্রন আসক্তি থাকে না। সো এখানে নিষ্ক্রিয় মৌল কি, আর্গন, সো ইলেকট্রন আসক্তি থাকে না। এর বলছে তড়িৎনাটকতার ক্রম কি। সো ভাই এটা বইয়ে আছে, মান দেখবা, মান দেখে বুঝতে পারবা, সরে গেল। তারপরে ধাতু সক্রিয়তার ক্রম কোনটা, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে এই যে মাত্র যে চার্টটা দেখালাম ওই চার্টে সব দেওয়া আছে, ঠিক আছে। তো ওইখান থেকে দেখবা, বইয়ে বলা আছে, রিডিং দিবে বুঝতে পারবা। কোনটি অপধাতু, ডিরেক্ট মুখস্থ মান ভাই, মুখস্থ জিনিস, ঠিক আছে, মাথা রাখবা। সো এগুলো সব হচ্ছে বইয়ের মুখস্থ, এগুলো তখন বলার কিছু নাই। দেন বলছে এখানে একটা জারণ সংখ্যা। তো আশা করি জারণ সংখ্যা কেমনে বের করে তোমরা পারো। যেমন র্যান্ডমলি যদি একটা বের করি সেটা হচ্ছে এটা, এস জারণ সংখ্যা সবচেয়ে বেশি নর্মালি। কেমনে বের করবা ভাইয়া, যার জারণ সংখ্যা বের করতে বলছো ওকে এক্স ধরবা, ঠিক আছে, তোমার এক্স না, মানে এখানকার এক্স। তো এখন কি হয়েছে যে হাইড্রোজেনে তোমার হচ্ছে জারণ সংখ্যা কত, +1, অক্সিজেনের কত ভাইয়া -2, এটা হিসাব করবা, এটা এক্স, তাহলে কি হয়। তো হাইড্রোজেন একটা আছে তার মানে +1, প্লাস ক্লোরিন একটা আছে এক্স, প্লাস তোমার অক্সিজেন আছে চারটা, একটাই -2 করে, সো -2 × 4, ঠিক আছে, = 0। তো একটা ইকুয়েশন পাইছে, সলভ করো, এক্স এর মান আসবে ভাইয়া +7। তো যার এক্স এর মান সবচেয়ে বেশি সে বেশি তোমার জারণ সংখ্যা। তো বের করে দেখবা যে অবশ্যই ওটাতে সবচেয়ে বেশি আসবে, ঠিক আছে। তারপরে কি বলছে যে পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়। ইলেকট্রন ত্যাগ করে যেহেতু গেছে তার মানে এটা তোমার আয়নীকরণ। আর যদি ত্যাগ না করতো, একটা যৌগের মধ্যে যদি থাকতো টানাটানি, তাহলে তো ঋণাত্মকতা হইতো। সো কি বলছে নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়। সো এখানে তোমার রুবিডিয়াম। কেমনে ভাইয়া, ওই যে তোমার ওই যে চার্টটা দেখালাম একটু আগে, ওটা দেখলে বুঝতে পারবা। এখানে ব্যাখ্যা আশা করি জানো, তোমরা দেখে আসছো। সো এখানে সবগুলোই হচ্ছে ওইরকম কাইন্ড অফ সিমিলার বইয়ের জিনিস, হ্যাঁ, রিডিং দিবা। বলছে নিচের কোন আয়নিক যৌগের বৈশিষ্ট্য নয় কোনটা। তো ভাই বইয়ের জিনিস মাথা রাখবা, এগুলো আশা করি এগুলো পারার কথা, হ্যাঁ। সো এখানে কোনটার অবস্থান কোথায়, হ্যান ত্যান, এগুলো কী করবা ভাইয়া, এটা ইলেকট্রোবিন্যাস করে বের করতে হয়, হ্যাঁ, ইলেকট্রোবিন্যাস করবা। ইলেকট্রোবিন্যাস করে যদি ওটা হয় এস ব্লক মূল্য, তাহলে তো এস এর মধ্যে যেটা আছে ওটাই। যেমন হচ্ছে সোডিয়ামে যদি তুমি করো লাস্টে আসবে 3s1। তো কী বুঝবা এখান থেকে, এখানে 3 মানে হচ্ছে এর কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, তার মানে পর্যায় সারণীতে এর পর্যায় নাম্বার হচ্ছে 3, আর এস এর উপর 1 যেহেতু, তার মানে এর গ্রুপ সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে। আর যদি পি ব্লক মূল্য হয়, তুমি যদি দেখো লাস্টে আছে 3p6 3p6 এমন যদি থাকে, তার মানে 3 মানে তো তোমার পর্যায় সংখ্যা তো 3,
আর গ্রুপ সংখ্যা কেমনে বের করা, পি ব্লক মৌল যেহেতু ওই জন্য তোমার এর ইলেকট্রন সংখ্যা যত তার সাথে 10 যোগ করতে হবে, 10 যোগ করে যেটা আসবে এটা তার গ্রুপ সংখ্যা, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি ডি ব্লক হয় এরকম একটা নিয়ম আছে, কী নিয়ম ভাইয়া, যে তুমি হচ্ছে দেখবা যে ডিতে কয়টা মৌল আছে আর 4s কয়টা আছে, এইভাবে তুমি হচ্ছে ডিতে যোগ করে দেন বের করতে হয়, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে বের করবো আর কি, ওই জিনিসগুলো কাইন্ড অফ সিমিলার, তো এই জিনিসগুলো একটু দেখবা, বইয়ের ডিটেলস বলা আছে, হ্যাঁ। দেন বলছে, আমি আশা করছি যে তোমরা একাডেমিকে পড়ছো। দেন কি বলছে যে কোনটি ধাতব ধর্ম সবচেয়ে কম, ওই সেম তুমি পর্যায় সারণী দেখবা, দেখলে বুঝতে পারবা, দেখলে আশা করে বোঝার কথা। যেমন এখানে কি বলছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়াম, এগুলোর মধ্যে ধাতব ধর্ম সবচেয়ে কম কার। সো তুমি কি জানো যে যত আমি উপর থেকে নিচে যাব ধাতব ধর্ম আমার বাড়ে, আর যত আমি বাম থেকে ডানে যাবো ধাতব ধর্ম আমার কমে। সো এইভাবে তুমি চিন্তা করলে তুমি দেখবা যে অ্যালুমিনিয়ামটা সবচেয়ে কম হচ্ছে, ঠিক আছে। সো মুদ্রা ধাতু বলা হয় কোন গ্রুপের মৌলগুলোকে, ওই যে দেখছিলা কপার, তোমার গোল্ড, ওই যে গ্রুপটা সেটা, সো এটা তোমার গ্রুপ হচ্ছে আইবি। এই হচ্ছে মোটামুটি। দেন ইলেকট্রন আসক্তির ক্রম, সো ইলেকট্রন আসক্তির ক্রম মাথা রাখবা, এটা হচ্ছে একটা ব্যতিক্রম আছে, যে নর্মালি হওয়ার কথা যে ফ্লোরিন সবচেয়ে বেশি টানার কথা, বাট ফ্লোরিনের সাইজ ছোট, দ্যাটস ওয়াই করতে পারে না। সো ক্লোরিন ম্যাক্সিমাম, দেন ফ্লোরিন, দেন ব্রোমিন, দেন আয়োডিন, ঠিক আছে। দেন চলবো বেনজিনের সিগমা বন্ড কোনটি, কয়টি, তো এই সিগমা, ওই সিগমা মেল, ওই সিগমা না, এই সিগমা কি, এই সিগমা হচ্ছে তোমার দেখতে হবে যে সিঙ্গেল বন্ড কয়টা, জয়টা সিঙ্গেল বন্ড আছে, টোটালটা যদি কোথাও ডাবল বন্ড থাকে তার মানে কি প্রথম বন্ডটা হচ্ছে সিগমা, পরেরটা হচ্ছে পাই, আর যদি কোথাও সিঙ্গেল বন্ড থাকে তার মানে তো ভাই ডেফিনেটলি এটা সিগমা বন্ড। তো টোটাল গুণ এখানে কয়টা আছে, গুণলে তুমি টোটাল 12টা, সো 12 হচ্ছে আনসার। যেমন নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে, বলছিলাম ফন, FON, FON যেগুলোতে থাকে ওখানে হাইড্রোজেন বেশি থাকে, সো এখানে নাইট্রোজেন N, সো এখানে আছে, ঠিক আছে। তারপরে কি বলছে, কোন বন্ধনে অরবিটাল সরলরেখায় থাকে, সো অরবিটাল সরলরেখায় থাকবে সিগমা বন্ডে, আর যদি তোমার পাই হয় তাহলে তো পাশাপাশি। কোনটিতে তড়িৎযুগীয় বন্ধন থাকলে যথেষ্ট সমযোগী বৈশিষ্ট্য আছে, আচ্ছা যার যথেষ্ট সমযোগী বৈশিষ্ট্য আছে কার, প্রথম কথা হচ্ছে এই তড়িৎনাত্মকতা দেখবা, তড়িৎনাত্মকতার পার্থক্য অনেক বেশি কম হইলে সেটা হচ্ছে সমযোগী বন্ধন প্রদর্শন করবে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে ফাজানের নীতি, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তুমি সেই অনুযায়ী যদি যাও তাহলে তুমি দেখবা যে ফাজানের নীতি অনুসারে সব মিলায় তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তারপরে চলো নিচের কোনটি উভধর্মী পদার্থ, সো যে তোমার হচ্ছে উভধর্মী মানে কি অ্যাসিড ক্ষার দুটার মিয়া কাজ করে, সো ওইটাকে দেখবা। দেন ড্যাশের মাধ্যমে প্রতিষ্ঠিত পোলারিটি সর্বাধিক কোনটি, সো এই কেমনে বের করবা, যে তুমি তড়িৎনাত্মকতা পার্থক্য বের করবা দুটারই, ঠিক আছে, তাহলেই হবে। সো এখানে যদিও ডি বলছে, বাট ডি অ্যাকচুয়ালি আনসারটা হবে না, কারণ এখানে তোমার ইয়াটা কম আর কি, তড়িৎনাত্মক পার্থক্য কম, কার কার, হাইড্রোজেন আর সালফার। কেমনে বের করবা, এই যে তোমার একটা বই আছে, এই বইয়ের মধ্যে তুমি হচ্ছে পর্যায় সারণীটা খুললে তুমি দেখতে পারবা যে এই যে একটা মূলের এই যে তোমার হচ্ছে তড়িৎনাত্মকতা 6 নম্বরে আছে। তো তুমি যদি এখানে দেখো যে সালফারের তড়িৎনাত্মকতা হচ্ছে 2.5 আর হাইড্রোজেনের হচ্ছে 2.1, তো সালফারের 2.5 আর হাইড্রোজেনের 2.1 তুমি যদি বিয়োগ করো কত আছে 0.4, ঠিক আছে। 0.4 যদি হয়, এবার তুমি অন্য একজন দেখো যেমন হাইড্রোজেন আর ক্লোরিন, সিমিলারলি তুমি বের করবা যে ক্লোরিনে তোমার ইয়া কত 3, তো ক্লোরিনের যদি 3 হয় তড়িৎনাত্মকতা, হাইড্রোজেনের কত ছিল 2.1, তার মানে কিন্তু 0.9। সো যার তোমার এখানে ইয়া বেশি, ডিফারেন্সটা যত বেশি সে তত বেশি পোলার হবে। তো এখানে পোলারিটি সর্বাধিক বলছে, সো ডেফিনেটলি ওটা আনসার হবে না কখনো, ঠিক আছে। তো এখানে তোমার আনসার যদি বলতেই হয় তাহলে তুমি আনসার বলতে পারো যে দিস ইজ দ্য আনসার, HCl, ঠিক আছে। দেন কি বলছে, নিম্নের কোন যৌগটি জলীয় দ্রবণে হাইড্রোজেন বিশ্লেষিত হয়, সো এটা অবশ্যই ডি অরবিটালের জন্য তোমার সিলিকন টেট্রাক্লোরাইড হয়, ঠিক আছে। কোনগুলো আয়নিক, নিচের কোনটি উভধর্মী অক্সাইড, এটা মাথা রাখবা, এটা তোমার আসে। নিচের কোনটি হাইড্রোজেন বন্ধনের প্রভাব নেই, সো পানিতে তোমার প্রভাব আছে, তারপরে বরফে আছে, অ্যামোনিয়া আছে, কিন্তু তোমার জলীয় বাষ্পে নেই, ঠিক আছে। সো এখানে একটা কথা বলে রাখি, সো অ্যামোনিয়াতে অ্যাকচুয়ালি তোমার অ্যামোনিয়াম হচ্ছে কাইন্ড অফ আনসার হতে পারে, কারণ অ্যামোনিয়াতে তোমার হাইড্রোজেন বন্ধনের কোনো প্রভাব নেই, অ্যামোনিয়াতে হাইড্রোজেন বন্ধন থাকে না, ঠিক আছে। তারপর কি বলছে, আয়নিক যৌগ গঠিত হয় কিভাবে, তো ধাতু আর অধাতুর মধ্যে, এই জিনিসগুলো জানো। দেন তোমার বলছে নিচের কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে কম, মানে যে বন্ধন কোণ অ্যাঙ্গেল, ঠিক আছে। তো অ্যাঙ্গেল তোমরা হচ্ছে বই থেকে পড়ছো, এসপিতে কী হয়, এসে কী হয়, SP2তে কী হয়, সো তার উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে, হ্যাঁ। তো তুমি দেখবা পানিটা সবচেয়ে কম, কারণ কি পানিতে মুক্ত ইলেকট্রনটা বেশি থাকে। দেন হচ্ছে নিচের কোন যৌগটি উভধর্মী অক্সাইড, সো ভাই ওই সেম কোশ্চেন রিপিটেটিভ। দেন হচ্ছে যে নিচের কোনটি জটিল যৌগ, তো জটিল যৌগ তুমি দেখলে বুঝতে পারবো আশা করি যে এই যে এটা হচ্ছে জটিল যৌগ। দেন বলছে ধাতু হয়েও সমযোজী বন্ধন গঠন করে কোনটি, অ্যালুমিনিয়াম। কোনটি তীব্র ক্ষারধর্মী অক্সাইড, সো তীব্র ক্ষারধর্মীকে যে এটা মাথা রাখবা যে যার মানে যত বেশি পাওয়ারফুল ধাতু তার অক্সাইড হচ্ছে তত বেশি ক্ষারীয়, হ্যাঁ, এটা নর্মাল, এটা কি থাম্ব রুল, এটা এক্সপিরিয়েন্স থেকে প্রাপ্ত, ঠিক আছে। সো ওইটা হচ্ছে মেনটেন করবা। সো এখানে দেখো তোমার এই সিলিকন অক্সাইড যেটা আছে, সিলিকন ডাইঅক্সাইড, এখানে কিন্তু এটা তোমার অধাতুর অক্সাইড, মানে এটা অম্লীয়, এটা ক্ষারীয় না, ঠিক আছে। তো এটাও তোমার অধাতুর অক্সাইড, মানে এটাও তোমার অম্লীয়, এটা ক্ষারীয় না,
তো আসো ম্যাগনেসিয়াম অক্সাইড আর সোডিয়াম অক্সাইড, এদের মধ্যে ম্যাগনেসিয়াম আর সোডিয়াম দুইজন ক্ষারীয়, এদের মধ্যে বেশি ক্ষারীয় হচ্ছে সোডিয়াম, কারণ কি এটা বেশি ধাতু ধর্ম আছে তাই। ঠিক আছে, দেন বলছে কোনটি ডাইপোল মোমেন্ট শূন্য, CF4। সো এই হচ্ছে মোটামুটি। দেন আসো আবার যে কোন যৌগটি sp3d বৈশিষ্ট্য প্রদর্শন করে, তো এই আবার বের করবা, ওই যে S দিয়ে বের করবা, যার হচ্ছে ভ্যালু কি 1 2 3 4 5, তার মানে S এর মান যার 5 আসবে সেটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, বের করবা। তারপরে কি বলছে কোন কোন অণু মেরু প্রকৃতির নয়, নাইট্রোজেন। সোডিয়ামের প্রথম আয়নীকরণ বিভব কত, ডেফিনেটলি মুখস্থ মান, এটা কিছু বলার নাই। সো এই টাইপের এখানে যেগুলো আছে মোটামুটি সবই মুখস্থ, হ্যাঁ, এটা বলার কিছু নেই, রিং দিয়ে বুঝতে পারবা, নিজে বুঝবা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার, তো আশা করি বুঝছো। তো এখানে হচ্ছে আমরা অনেক কিছু স্কিপ করছি, অনেকে হচ্ছে চেতে গেছো এটার জন্য, বাট চেতার কিছু নাই, বা এগুলো বইয়ের মান মুখস্থ মান, এগুলো তোমাকে এখানে আমি যদি ধরে ধরে এগুলো সব এক্সপ্লেন করি টাইম ওয়েস্ট ছাড়া কিছু হবে না। এর থেকে ভালো হবে তুমি যদি বইটা পড়ো, তোমার জন্য ভালো হবে, কারণ বই যদি পড়ো এটা সব জায়গায় লাগবে, শুধু এগ্রিকালচার না, সব জায়গায় লাগবে, সব HSC অ্যাডমিশন, বুয়েট, মেডিকেল, ঢাবি, চুয়েট, GST, হ্যান ত্যান যা আছে সবগুলোতে কিন্তু বই লাগে। সো ভাই বই পড়াতে বেশি টাইম দাও। এখন আমার আজকে ক্লাসের উদ্দেশ্য কী ছিল, তোমাকে দেখানো কী টাইপের কোশ্চেন আসে না অ্যাপ্রোচ করবা কীভাবে। ঠিক আছে, একটু কেয়ারফুল থাকবা, কোশ্চেনগুলো মাঝে মাঝে ট্রিকি থাকে, মাঝে মাঝে এমন কোশ্চেন পাইছি যে আনসার ছিল না, সো এই জিনিসগুলো একটু ভালো মতো দেখবা, তাইলেই হবে। ওকে, তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট লেকচারে, পড়াশোনা করবা, টাটা।